এখানে প্রত্যেকটা পারমাণবিক একটা একটা সূক্ষ্ম রেখা একটা একটা দেখা যাচ্ছে, কিন্তু যখনই আমরা এই চৌম্বক ক্ষেত্রটা বাড়াবো তখন সেক্ষেত্রে এটা অনেকগুলো সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে যাবে। এই ব্যাপারটার নামই হচ্ছে জিমেন প্রভাব। তাহলে একটু ভালো করে দেখো, আমরা বাড়াচ্ছি, আস্তে আস্তে বাড়াচ্ছি, দেখো এটা বিভক্ত হওয়ার ব্যাপারটা আমরা দেখবো যে দেখো অনেকগুলো, একটা ছিল এখন অনেকগুলো রেখায় বিভক্ত হবে। দেখো এই যে দেখো, এই যে দেখো, আগে ছিল একটা, এখন এই যে একটা দুইটা তিনটা অনেকগুলো সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে গেছে। তাহলে বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের প্রভাবে কোন একটা পারমাণবিক বর্ণালী যদি অনেকগুলো সূক্ষ্ম রেখায় বিভক্ত হয় তাকে আমরা কি বলি বলতো? জিমেন প্রভাব বলি। সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছো। আমাকে একটু সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু জানাও। সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু জানাও তো। সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছো। হ্যাঁ রাইট, সাউন্ড শোনা যাচ্ছে। আমরা শুরু করবো। আমরা পেজ থেকে নেওয়ার কথা ছিল, কিন্তু আসলে একটু ডিস্টার্ব করার কারণে আমরা আমার আইডি থেকে নিচ্ছি। আমি একটু শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, সব কিছু অল সেট ঠিক আছে, সাউন্ড বা সব কিছু ঠিক থাকলে আমরা শুরু করছি এখনই। ওকে, ওকে রাইট, সব কিছু ঠিক আছে। ওকে, ফার্স্ট অফ অল এই টপিক থেকে প্রত্যেকটি বছরই এইচএসসি পরীক্ষার প্রশ্ন এসে থাকে, অর্থাৎ এখান থেকে একটা এমসিকিউ এবং সিকিউ প্রায় সময় আসে। সো যদি সিকিউ না আসেও এমসিকিউ গুরুত্বপূর্ণ। সো আজকে ক্লাসটা ভালো করে করো। যারা এইচএসসি 28 ব্যাচ আছো তারা করবা, আর যারা এইচএসসি 26 ব্যাচ আছো তাদের জন্য আমরা কিন্তু ওয়ান শট ক্লাস নেবো ইনশাল্লাহ। সেটা ঘোষণাও আমরা দেবো ইনশাল্লাহ কিছুদিন পরে। আর প্রতিজ্ঞাতে তোমরা যারা আছো তারা একটু সবাই শেয়ার করে দাও, আশা করি তোমাদের সবার উপকারে আসবে। আর বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে একটু মেনশন করে দাও। আমি শুরু করছি। ফার্স্ট অফ অল, গুণগত রসায়নের বোরের পরমাণু মডেলটা, এটা রাদারফোর্ডের পরমাণু মডেলের যে ত্রুটিগুলো ছিল সেগুলোকে দূর করে। রাদারফোর্ডের পরমাণু মডেলের অনেক ত্রুটি ছিল, সেই ত্রুটির মধ্যে অন্যতম একটা ত্রুটি ছিল সেটা সুনির্দিষ্ট কক্ষপথের ধারণা, যেটা রাদারফোর্ডের পরমাণু মডেলে ছিল না, সেটা দূর করেছে। তাহলে এই বোরের পরমাণু মডেলটা মূলত আধুনিক যে রসায়ন সেটার একটা সূচনা ঘটায়। সো বোরের পরমাণু মডেলের মাধ্যমে যে কোয়ান্টাম কেমিস্ট্রির যে একটা সূচনা সেটাই মূলত হয়। তো এক্ষেত্রে আমরা প্রথমে জানবো যে এটা এই বোর কোথাকার বিজ্ঞানী ছিলেন। তোমাদের সবারই জানা উচিত তিনি হচ্ছেন ডেনমার্কের বিজ্ঞানী ছিলেন। তো তিনি পদার্থবিজ্ঞানী ছিলেন, তিনি কিন্তু রসায়নবিদ ছিলেন না, পদার্থবিজ্ঞানী। নিলস বোর 1913 সালে এই বোর মডেলটা প্রস্তাবনা করেন। তাহলে বোর মডেলটার প্রস্তাবনা হচ্ছে কত সালে? 1913 সালে নিলস বোর, এবং সে হচ্ছে ডেনমার্কের বিজ্ঞানী। কোন বিজ্ঞানী? সেটা হচ্ছে পদার্থবিজ্ঞানী। তো সর্বপ্রথম তিনি যে ভিত্তিটা দেন পরমাণুর যে মৌলিক, অর্থাৎ বোর পরমাণু মডেলের যে মূল ভিত্তি, তাহলে আমি যদি লিখি যে বোর পরমাণু মডেলের মূল ভিত্তি হচ্ছে, বোর পরমাণু মডেলের মূল ভিত্তি, মডেলের
মূল ভিত্তি তিনটা, এই যে মূল ভিত্তি তিনটি। তো ফার্স্ট অফ অল তোমার বোঝা উচিত যে এই ভিত্তিগুলো তিনি ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে প্রকাশ করেছেন। আমরা যখন ত্রুটিগুলো পড়ব তখন সেখানেও কিন্তু যে কেন তিনি সূত্রগুলো দিয়েছেন সেটার ব্যাখ্যাগুলো অনেক সময় দেন নাই কেন, সেটাও একটা ত্রুটি হিসাবে চিহ্নিত করা হয়েছে। সো সর্বপ্রথম যেটা মূল যেটা ছিল সুনির্দিষ্ট কক্ষপথের ধারণা। তাহলে এক নাম্বার যেটা হবে সেটা হচ্ছে সুনির্দিষ্ট কক্ষপথের ধারণা। তাহলে এক নাম্বার হচ্ছে সুনির্দিষ্ট কক্ষপথের ধারণা, একটু খেয়াল করবা, কক্ষপথের ধারণা। তাহলে এটার যে মেইন থিমটা সেটা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন একটা সুনির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে। তাহলে তুমি যখন কোনো কিছু মুখস্থ করবা তাহলে মেইন পয়েন্ট কি থাকবে, যে এটার প্যারা প্যারা করে মুখস্থ করা। অর্থাৎ আমরা যখন কোনো কিছু পড়ি তখন আমরা চেষ্টা করব যে এটা একটা মাইন্ড ম্যাপ করার জন্য। অর্থাৎ আমরা টপিকগুলো যদি মানে মেইন পয়েন্টগুলো যদি টুকি টুকি মনে মানে আলাদা করে মনে রাখি তাহলে আমাদের মূল জিনিসটা মনে রাখতে কষ্ট হবে না। সো প্রথম এবং প্রধান তোমার টার্গেট হবে যে একটা টপিক যখন পড়বা মেইন পয়েন্টগুলোকে আইডেন্টিফাই করে ওগুলো তুমি মনে রাখবা, বাকিগুলো তুমি নিজ থেকে লিখতে পারবা। যেমন এখানে তুমি দেখো সুনির্দিষ্ট কক্ষপথের ধারণা, তাহলে তুমি এটার যে বিস্তারিত যে ব্যাপারটা যে পরমাণুর ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে, কার নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা সুনির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে, এই সুনির্দিষ্ট কথাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সো প্রথম ধারণা এটা গেল। দুই নাম্বার যেটা সেটা হচ্ছে কৌণিক ভরবেগ সংক্রান্ত ধারণা। কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ। তাহলে ইলেকট্রন আমরা সবাই জানি যে ইলেকট্রন একটা বৃত্তাকার কক্ষপথে ঘুরছে। তো তাহলে এখানে ইলেকট্রনে কি থাকবে, ইলেকট্রনে ভর আছে, ব্যাগ আছে। তাহলে কৌণিক ভরবেগ ইজ ইকুয়াল টু যে কৌণিক ভরবেগ mvr ইজ ইকুয়াল টু যে mvr ইজ ইকুয়াল টু anh/2π। এখন এই জায়গাতে আমি বিস্তারিত তোমাদেরকে জানাবো যে এটার প্রত্যেকটা টার্ম নিয়ে আমি আলোচনা করবো এবং অতগুলো ব্যাখ্যাগুলো করব। তার আগে আমরা তৃতীয় নাম্বারটা জেনে নিই, যে তৃতীয় নাম্বারটা, তাহলে তৃতীয় নাম্বারটা কি হচ্ছে? তৃতীয় নম্বর হচ্ছে আমরা সবাই জানি যে বোরের পরমাণু মডেলটা একটি মাত্র ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের জন্য প্রযোজ্য। তার মানে কোন একটা পরমাণুতে যদি একটি ইলেকট্রন থাকে বাট আয়নে একটা ইলেকট্রন থাকে তখন তার জন্য প্রযোজ্য। একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের জন্য বোর মডেলটা প্রযোজ্য না। তো সেক্ষেত্রে তোমার মাথার মধ্যে থাকতে হবে বা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে হাইড্রোজেনের কথাই আমরা প্রথমে মাথায় রাখবো। তাহলে হাইড্রোজেনের কক্ষপথ আমরা জানি যে সবাই প্রাথমিকভাবে একটা, কিন্তু বাস্তবে যদি আমরা হাইড্রোজেনে কি করি শক্তি দিই তাহলে ইলেকট্রনটা যে কোনো কক্ষপথে যেতে পারে। তাহলে হাইড্রোজেনের কক্ষপথ প্রাথমিকভাবে একটা ইস্যকে সাধারণ কক্ষপথ সাধারণ অবস্থায়, কিন্তু যদি আমি এটাকে এনার্জি প্রোভাইড করি তাহলে ইলেকট্রনটা যে কোনো স্তরে যেতে পারে। তো তাহলে হাইড্রোজেনের কক্ষপথ যদি বলি দ্বিতীয় শক্তি স্তরের ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত, ইটস পসিবল। তৃতীয় শক্তি স্তরও পসিবল, চতুর্থ শক্তি স্তরও পসিবল। কারণ আমি যখন ক্লাসে পড়াচ্ছিলাম তখন অনেক স্টুডেন্ট বলছিল স্যার হাইড্রোজেনের দ্বিতীয় কক্ষপথ কথাটা কেমন না। তো তাহলে এদের ব্যাখ্যাটা হচ্ছে খুবই সহজ, যে সাধারণভাবে যখন ইলেকট্রনগুলো থাকে একটা হাইড্রোজেনের মধ্যে তখন সেক্ষেত্রে ঠিক আছে একটি কক্ষপথ, কিন্তু যখন হাইড্রোজেন এক্সাইটেড অবস্থায় থাকে তখন ইলেকট্রনটা যে কোনো স্তরে যেতে পারে, আর যাওয়ার সময় শক্তি শোষণ করবে, আর যদি আমি শক্তিটা ছাড়িয়ে নিই তখন আবার যে কোনো স্তরে আসতে পারবে। এই আসার সময় শক্তি বিকিরণ করবে। তাহলে এই শোষিত শক্তি এবং বিকিরিত শক্তির মানটা, তাহলে এই তৃতীয় নম্বরে যে শোষিত শক্তি বা বিকিরিত শক্তির মান, এই যে শোষিত বা বিকিরিত শক্তি অর্থাৎ বিকিরিত শক্তির মান, বিকিরিত শক্তির মান ডেল ই ইজ ইকুয়াল, একটু মনে রাখবা এখানে একটা ভুল আছে, স্টুডেন্ট অনেক সময় কনফিউজড হয়ে পড়ে। তো তাহলে অর্থাৎ দ্বিতীয় কক্ষপথের যে এনার্জিটা আছে এবং প্রথম কক্ষপথের যে এনার্জির যে মান আছে দুইটার পার্থক্যটা ডেল ই এর মান। এই জায়গাটাতে অনেকে ভুল করে, যে ভুলটা তোমরাও করবা। এখন আমি যদি বলি হ্যাঁ তুমি বলে হ্যাঁ স্যার এটা চিন্তা করিনি, দেখো এটা কিন্তু বোর পরমাণু মডেল, এই অংশটা বোর পরমাণু মডেল, কিন্তু এটা এই ডেল ইটা অর্থাৎ ইটা ইজ ইকুয়াল টু এইচ নিউ এর সমান। এটা নিউ, এটার উচ্চারণটা হচ্ছে নিউ, একটু ভালো রাখবা। ড্যান্স করা ভিকে নিউ বলে, অর্থাৎ ড্যান্স করা ভি এটা একটা, তাহলে এই জিনিসটা এটার উচ্চারণ হবে নিউ, এটাকে কম্পাঙ্ক বলা হয়, নিউ উচ্চারণ হবে নিউ, এটা মানে হচ্ছে কম্পাঙ্ক, কম্পাঙ্ক। তো তাহলে তুমি একটু খেয়াল করো যে এইচ নিউ এর যে মানটা এটা কিন্তু মূলত প্লাঙ্কের সমীকরণ। তাহলে তোমাকে স্টার চিহ্ন দিয়ে যেটা মাথায় রাখতে হবে যে প্লাঙ্কের সমীকরণে, যে প্লাঙ্কের সমীকরণটা হলো এই যে ই ইজ ইকুয়াল টু এইচ নিউ, এইচ নিউ। তাহলে এটা অনেকেই তোমরা মনে করো, অনেকেই, শুধু না হয়তো আজকে অনেকে মনে করতে পারো এটা কিন্তু বোর পরমাণু মডেলের সূত্র না, এটা প্লাঙ্কের সূত্র, বাট এটা এটার মানের সমান। দিস ইজ দ্য পয়েন্ট।
সো মেইন জায়গাটা যদি তুমি চিন্তা করো, এইচ নিউটা কার সমান, যে ই এর মানটা এইচ নিউ এর সমান, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। এখন আমি বিস্তারিত ব্যাখ্যা করব। সো এটা একটা অ্যাডমিশন টেস্টের একটা প্রশ্নে এসেছিল, একটু মনে রাখবা, এটা অ্যাডমিশন টেস্টের একটা প্রশ্নে এসেছিল, এই কারণে এটা খুবই দরকার, একটু মাথায় রাখবা, ঠিক আছে? আচ্ছা, এবার একটু সবাই খেয়াল করো, আমি একটা একটা বিস্তারিত ব্যাখ্যা করব। তো ব্যাখ্যা করতে গেলে প্রথমে যে ব্যাখ্যাটা আসবে, যে প্রথম কোশ্চেনটার ব্যাখ্যা, যে প্রথম যে ভিত্তিটা তার ব্যাখ্যা, যে পরমাণুর ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে। একটু ভালো করে খেয়াল করবা, সুনির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে। ওকে, ফাইন। এটা হচ্ছে প্রথমটার ব্যাখ্যা। দ্বিতীয় নাম্বারটা, যে কৌণিক ভরবেগ ইজ ইকুয়াল টু, 2 নাম্বার যেটা, যে কৌণিক ভরবেগ ইজ ইকুয়াল টু, অর্থাৎ ইলেকট্রন যে ঘূর্ণনরত অবস্থায় থাকে সেটার কৌণিক ভরবেগ mvr ইজ ইকুয়াল টু nh/2π। তাহলে এমটা এখানে কি বলতো, এমটা হচ্ছে এখানে ইলেকট্রনের ভর, এবং এই ভরটা কনস্ট্যান্ট। এইচ এর মানটা প্লাঙ্কের ধ্রুবক, এটা কনস্ট্যান্ট, বাট ভি এর মানটা, আর এর মানটা কনস্ট্যান্ট না, কারণ ভিটা ইলেকট্রন কোন স্তরে আছে তার উপর ডিপেন্ডেন্ট, আবার আরটা কোন শক্তি স্তরে আছে, আর এর দূরত্বটা সবসময় সমান না। সো এটাই হচ্ছে তোমার মূল ট্রিক্স। তাহলে এম এর যে মানটা, এই এম হচ্ছে ইলেকট্রনের ভর। তো তাহলে একটু সহজভাবে চিন্তা করো, যদি ইলেকট্রনের ভর হয়, এটার একটা মান আছে 9.11 ইন্টু 10 ইনভার্স 28 হলে গ্রাম, আর যদি 9.11 ইন্টু 10 ইনভার্স 31 হলে কেজি। সো এই জায়গাতে এটা হচ্ছে সিজিএস একক, মানে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড একক, আর এটা হচ্ছে এমকেএস একক, মিটার কিলোগ্রাম সেকেন্ড একক। সো দুইটা মানটাই মাথায় রাখতে হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে এম এর মানটা লিখলাম, ইলেকট্রনের ভরটা কনস্ট্যান্ট, কিন্তু বি এর মানটা তো কনস্ট্যান্ট না। তো বি এর মানটা হচ্ছে ইলেকট্রনের ব্যাগ, এই যে ইলেকট্রন এর ব্যাগ, আমি সহজে লিখলাম ইলেকট্রনের ব্যাগ, আর আর এর মানটা হচ্ছে ব্যাসার্ধ। অর্থাৎ ইলেকট্রন যে স্তরে থাকে সে স্তর থেকে কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব থাকবে সেটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এখানে আমি ব্যাসার্ধ লিখব, ব্যাসার্ধ। এখন আমার যে এইচ এর যে মানটা আছে, একটু ভালো করে খেয়াল করো, এটা প্লাঙ্কের ধ্রুবক বলা হয়। তাহলে এইচ এর মানটা যখন আমি লিখব, প্লাঙ্কের ধ্রুবক, এই জায়গাতে প্লাঙ্কের ধ্রুবকের একটা কনস্ট্যান্ট মান আছে, সেই মানটা হচ্ছে কত বলতো, দুইটা দেখো, 6.626 ইন্টু 10 ইনভার্স 34 জুল সেকেন্ড। এবং তোমরা যারা এসএসসি তে পড়ে এসেছো তারা একক হিসেবে লিখতা যে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। এখন এটা কেমনে আসলো সেটা আমি এখন দেখাবো তোমাকে, যে এটাই হচ্ছে আমার মেইন কাহিনী এই জায়গাতে। তাহলে দেখো, এই জায়গাতে যদি আমরা একটু দেখি, নামাজের সময় হয়ে গেছে, দিচ্ছে আমাদের, ফাইন। এবার আসো, একটু ভালো করে খেয়াল করো, 6.626 ইন্টু 10 ইনভার্স 27, এটা আর্গ সেকেন্ড, নট আর্চ, দিস ইজ আর্গ, আর্গন থেকে এসেছে। আর্গন শব্দের অর্থ হচ্ছে ওয়ার্ক টু ডু, মানে কাজ করা বোঝায়। তাহলে কাজের একক একটা জুল, যেটা এমকেএস একক, এটাকে আমরা এমকেএস একক বলতে পারি, দেখো এমকেএস একক, আর এটাকে আমরা সিজিএস একক বলবো, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। এখন দেখো, এটাকে আমরা, এই আর্ক সেকেন্ডটাকে আমরা গ্রাম সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড লিখতে পারি। সো তোমরা এসএসসিতে এটাই পড়েছো, শুধুমাত্র এই অংশটাই পড়েছো এসএসসিতে, এই অংশটাই তোমরা পড়েছো, তোমাদের বইতে মুখস্থ আকারে দেয়া ছিল। বাট এই জায়গাতে অনেকগুলো ট্রিক্স আছে। ট্রিক্সগুলো কি আমি একটু করে দেখাচ্ছি, দেখো, আমি একটু বেসিকটা নিয়ে আলোচনা করি, তারপর তোমাকে দেখাবো। দেখো, এই জুল এবং আর্ক দুইটাই কিন্তু কি কাজের একক। তাহলে এই জুলটা হচ্ছে এমকেএস এককে, আর আর্কটা হচ্ছে সিজিএস এককে। একটু মনে রাখবা, জুল সেকেন্ড আর এটা হচ্ছে আর্ক সেকেন্ড। এখন দেখো, এই জায়গা থেকে আমরা একটা আইডিয়া করতে পারি যে 1 জুল ইজ ইকুয়াল টু 10⁻7 আর্ক। একটু ভালো করে খেয়াল করো তো, যে এটার সাথে ডিফারেন্সটা কত, এখানে 34 আর এখানে হচ্ছে 27, তাহলে ডিফারেন্সটা কত, 10⁻7। তাহলে আমরা যখন রূপান্তর করবো এক জায়গা থেকে, বিশেষ করে এককের রূপান্তরটা খুবই গুরুত্বপূর্ণ। ম্যাথ করতে গেলে তোমাকে হয়তো কখনো বলবে সিজিএস এককে করো, কখনো বলবে তোমাকে এমকেএস এককে করো। সো যখন তোমাকে সিজিএস বা এমকেএস এককে করতে বলবে, তোমাকে এই রূপান্তরগুলো না জানলে, ট্রান্সফরমেশনটা না জানলে, সো প্রবলেম হতে পারে। তো দ্যাটস ওয়াই তোমার যে জানা উচিত। এবার আসো, যদি আমি 1 আর্ক যদি বলি, যে 1 আর্ক ইজ ইকুয়াল টু 10 ইনভার্স 7 জুল, তাহলে এই জায়গাতে আমরা রূপান্তরটা জানলাম।
এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে এই এককটা আর এই একটা সমান কেন হলো, এটা তোমার লাগবে না, কিন্তু বেসিকটা জানা উচিত। আমি মনে করি বেসিকটা তোমার জানা উচিত। তাহলে বেসিকটা কিভাবে হবে সেটা একটু আমি দেখাচ্ছি, ভালো করে একটু খেয়াল করো বেসিকটা কি আমি দেখাচ্ছি। দেখো একদম সহজ করে আমি এটাকে একটু ছোট করতেছি, ছোট করে আমি এই পাশে রাখতেছি, হ্যাঁ আশা করি বুঝবা। এখন দেখো আমি এখানে দেখাচ্ছি, দেখো ভালো করে খেয়াল করো। আমরা জানি কাজ, এই যে কাজ, কাজ সমান হচ্ছে ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। তাহলে এখানে এস কিন্তু সেকেন্ড না, এটা স্মরণ, তাহলে বল ইন্টু স্মরণ এখানে বোঝাচ্ছে। তো তাহলে তুমি যখন দেখো বলের যে এটা চিন্তা করো, এফ ইজ ইকুয়াল টু এম এ, আমরা সবাই জানি ভর ইন্টু ত্বরণ আর দূরত্ব এস এখানে থাকলো। তো এবার যদি আমি একক চিন্তা করি, যে একক চিন্তা করি, তাহলে বলো যে এম এর একক কি? এম এর একক হচ্ছে আমার এখানে কেজি, এই যে এম এর একক হচ্ছে কেজি, ভরের একক কেজি, আর ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা কিন্তু সেকেন্ড। আবার এখানে এটা দূরত্ব, দূরত্বের একক হচ্ছে মিটার, এখানে মিটার লিখলাম। তো তাহলে এটা কোন এককে? এটা আমি এমকেএস এককে করছি, এই যে মিটার কিলোগ্রাম সেকেন্ড এককে করছি এই জিনিসটা। তো তাহলে এখানে কাটাকাটি যদি আমি করি, তাহলে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড হলো, পার সেকেন্ড স্কোয়ার হলো। এখন এই জায়গাটা মানে হচ্ছে, অর্থাৎ এই ব্যাপারটা, এটা যে কথা জুলও একই কথা, কারণ কাজের একক হচ্ছে, যে কাজের একক হচ্ছে জুল, আমি জুল, তার মানে এটাই যেগুলো জুল আমি লিখতে পারি। তো সুতরাং আমি যদি লিখি, দেখো জুল সেকেন্ড, যে জুল সেকেন্ড সমান যদি আমি লিখি, তাহলে তুমি একটু খেয়াল করো যে কেজি, তুমি এখানে লিখলা কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু সেকেন্ড, তাহলে এই সেকেন্ড এখানে কাটাকাটি যদি যায়, তাহলে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। সো এই মানটা জুল সেকেন্ড যে কথা, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ডও সেম জিনিস। সো তোমাকে এখানে বুঝতে হবে। আবার যদি আমি বলি আর্ক সেকেন্ড, এই যে আর্ক সেকেন্ড যদি এমকেএস এককে সিজিএস এককে করি, তাহলে সেই মানটা হচ্ছে এটা, জাস্ট কেজিটা গ্রাম হয়ে যাবে, মিটারটা সেন্টিমিটার হয়ে যাবে, আর এখানে পার সেকেন্ডটা বরাবর থাকবে। তো সো এই আর্ক সেকেন্ড হচ্ছে গ্রাম সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড, আর এখানে হচ্ছে জুল সেকেন্ড মানে হচ্ছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। তো তোমাকে যদি পরীক্ষায় প্রশ্ন করে, যে এমসিকিউ আসে, এরকম একটা পরীক্ষায় প্রশ্ন আসছে যে স্টুডেন্টরা কনফিউজ, আমি এরকম একটা প্রশ্ন দিচ্ছি, এখনই দিচ্ছি তোমাদেরকে। সো এটা এই বেসিকটা জানলে অ্যাডমিশন টেস্টের প্রশ্নগুলো তোমার কাছে সহজ মনে হবে। আমি দিচ্ছি, এখনই দিচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল এরকম একটা প্রশ্ন, প্রশ্নটা আমি একটু দেখাচ্ছি। দেখো প্রশ্নটা ছিল এরকম যে নিচের কোনটি সঠিক, দেখো নিচের কোনটি সঠিক, এরকম প্রশ্ন ছিল এরকম যে নিচের কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক, এই যে কোনটি সঠিক, একটু ভালো করে খেয়াল করো, সঠিক। তো তাহলে এখানে এই ক নাম্বার দিছে, দেখো 6 পয়েন্ট, সবগুলো 6.626 ইন্টু 10 ইনভার্স 34। দেখো খ নাম্বার দিছে 6.626 ইন্টু 10 ইনভার্স তাও 34। গ নাম্বার 6.626 ইন্টু 10 ইনভার্স 27। বড় গ নাম্বার দিছে 6.626 ইন্টু 10 ইনভার্স 27। সো তোমার কাছে কি মনে হচ্ছে বলো তো? সবগুলো একই রকম। এখন দেখো এই জায়গাতে এখানে দিছে গ্রাম সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড, এই জায়গায় দিছে জুল সেকেন্ড, এই জায়গায় দিছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, আর এই জায়গায় দিছে তোমার এখানে দিতে পারে, আরেকটা দিতে পারে যে গ্রাম মিটার স্কোয়ার পার সেকেন্ড। তুমি একটু খেয়াল করো, তুমি যখন বিশেষ করে এই বিষয়টাতে এরকম হয় যে স্টুডেন্টরা কনফিউজ হয়ে যায়, প্রশ্ন এগুলো কিন্তু এমসিকিউর প্রশ্ন, স্টুডেন্টদের প্রশ্ন মানে কনফিউজ হওয়ার কারণটাকে আমি একটু করে বলি। মনে করো তুমি কোথাও বিয়ের একটা অনুষ্ঠানে গেলা, গিয়ে তুমি একটা যমজ বোনকে দেখলা। তো দেখার পর মোটামুটি তাকে দেখছো, ইটস ওকে ফাইন, তার সাথে কথাবার্তা বললা বা দেখলাম। হঠাৎ করে তুমি বিয়ের আরেকটা অনুষ্ঠানে গিয়ে দেখতেছে তারা যমজ বোন দুইজন একই সাথে বসা। তখন তোমার কাছে কি মনে হবে? আল্লাহ আমি কারে দেখছি, আল্লাহ আমি কারে দেখছি। তো তাহলে ঘটনাটা কি হবে? কারণ তখন ওই মুহূর্তে তুমি যদি ভালো করে খেয়াল না রাখো যে তুমি কাকে দেখেছো, তখন কিন্তু তুমি কনফিউজড হয়ে যাবা। তুমি তখন সারারে সাবিয়া বলবা, সাবিয়ারে সারা বলবা। আমার দুইটা কাজিন, টুইন কাজিন আছে, আমি তাদের চিনি না, আমি দুজনকে একসাথে ডাকি সারা সাবিয়া। আমার কাছে কেন জানি মানে ভেজাল লাগে, কারণ দুজনের চেহারা দেখতে একই রকম, তারপর আমি মানে আলাদা করতে পারি না। তো সো তোমার কাছে এরকম মনে হবে যে যদি তুমি ভালো করে খেয়াল না করো কনফিউজ হয়ে যাবে। সো এখানে আনসারটা কোনটা হতে পারে, সম্ভাব্য আনসারটা কোনটা হতে পারে? সো এখানে সম্ভাব্য আনসারটা আমরা দেখতে পাচ্ছি, এই আনসারটাই হচ্ছে সম্ভাব্য রাইট কারেক্ট আনসার। সো এখানে দেখো এটা ঠিক আছে, মানগুলো সব ঠিক আছে, কিন্তু দেখো এককে ঝামেলা আছে, যে এককে ঝামেলা আছে, এককে ঝামেলা আছে, যে মানগুলো ঠিক আছে, এককে ঝামেলা আছে, যে এককে ঝামেলা আছে। তো দেয়ারফর এই ব্যাপারগুলো যখন হবে না, তখন আশা করি তুমি যখন ভালো করে খেয়াল করবা, তখন এই মানটাকে আইডেন্টিফাই করতে তোমার কোনো প্রবলেম হবে না। আশা করি বুঝতে পেরেছো, আশা করি ভালোভাবে বুঝতে পেরেছো। ওয়ালাইকুম আসসালাম। ওকে,
এবার আসো আমরা এর পরেরটাতে যাব। পরে যেটা যে তৃতীয় নাম্বার যে ইয়েটা সূত্রটা, সেটাতে তুমি একটু খেয়াল করো যে আমাদের তৃতীয় নম্বরের ব্যাখ্যাটা কি ছিল। তৃতীয় নম্বরের ব্যাখ্যা ছিল শোষিত বা বিকৃত শক্তি, অর্থাৎ 3 নাম্বার আমি ধরলাম যে শক্তির মান ডেল ই ইজ ইকুয়াল টু E2 মাইনাস E2 মাইনাস E1। এটা কার সমান বলেছি? এইচ নিউ এর সমান। তো আমরা সবাই জানি যে ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। এটা আমরা কোথায় পড়েছি? আমরা এসএসসির পদার্থবিজ্ঞানে তরঙ্গ অধ্যায়টা, শব্দ তরঙ্গ অধ্যায়টাতে আমরা পড়েছিলাম। তো এখানে ভিটা হচ্ছে কার ব্যাগ? তরঙ্গের ব্যাগ ছিল। বাট এখানে এটা হচ্ছে ইলেকট্রনের ব্যাগ বা আলোর ব্যাগের কথা যদি চিন্তা করো, তাহলে আলোর ব্যাগকে সি দ্বারা চিহ্নিত করা হয়, আর এটাকে নিউ দ্বারা চিহ্নিত করে, যে নিউ দ্বারা চিহ্নিত কম্পাঙ্কটাকে, আর ল্যামডা তো ল্যামডাই। সো এইভাবে লেখা যায়। তো এখান থেকে আমরা যে নিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা পাবো। সুতরাং আমি এই মানটাকে, এখানকার এই মানটাকে যদি আমি এখানে লিখি যে এইচ সি বাই ল্যামডা আমি লিখলাম। লিখার পরে দেখো এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, সি হচ্ছে আলোর ব্যাগ, আর 1 বাই ল্যামডা আমি এখানে লিখলাম। লিখার পরে দেখো যে ঘটনাটা ঘটবে যে এইচ সি 1 বাই ল্যামডা সমান হচ্ছে নিউ বার মানে হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যে উৎপন্ন কম্পন সংখ্যা। এই নিউ বার এটা হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যে, যে একক দৈর্ঘ্যে উৎপন্ন কম্পন সংখ্যা, কম্পন সংখ্যা একটু মাথায় রাখবা যে প্রতি একক দৈর্ঘ্যে উৎপন্ন কম্পন সংখ্যা। এখন আমার প্রশ্ন হচ্ছে দৈর্ঘ্যটা কি হতে পারে? এটা এককটা পার সেন্টিমিটার একক হতে পারে অথবা পার মিটার একক হতে পারে। অর্থাৎ প্রতি মিটার দৈর্ঘ্যে কি পরিমাণ কম্পন উৎপন্ন হয় আর প্রতি সেন্টিমিটার দৈর্ঘ্যে কি পরিমাণ কম্পন উৎপন্ন হয়, এটাকে তরঙ্গ সংখ্যা বা কম্পন সংখ্যা তরঙ্গ সংখ্যাও বলে, যে তরঙ্গ সংখ্যা। তো আমরা যখন অঙ্ক করতে যাব তখন কিন্তু আমাকে প্রতি মিটার বা সেন্টি এরকম না বলে ডিরেক্ট আমাকে বলছে তরঙ্গ সংখ্যা কত, আমাকে এরকম জিজ্ঞেস করতে পারে। তো দেয়ারফর আমি নিউ বারের মানটা বের করব। নিউ বারের মানটা যদি বের করি তখন আমরা বুঝবো যে এটা প্রতি একক দৈর্ঘ্যে উৎপন্ন কম্পন সংখ্যা বা তরঙ্গ সংখ্যার কথাই বুঝাইছে নিউ বার। সো এখানে এক ডিলে কয় পাখি মারলাম? 3 পাখি মারলাম। কারণ দেখো যে কোনো কিছু যখন পড়বা রিলেটেডলি একটার সাথে একটা সিকোয়েন্স করে পড়বা, যাতে করে একটা প্রবলেম সলভ করতে গিয়ে আরেকটা জিনিসে সহজে তুমি পারো। এটাই দরকার, পড়াশোনার মৌলিক উদ্দেশ্য কিন্তু এটাই মাথায় রাখতে হবে। ঠিক আছে, ওকে। এবার আসো আমি যেটা নিয়ে কথা বলছিলাম একটু ভালো করে খেয়াল করো। তাহলে এখানে এটা 1 নাম্বার একটা সূত্র গেল, এটা আরেকটা সূত্র গেল, তারপর দেন এটা হচ্ছে আরেকটা সূত্র। এই 3টা সূত্র পাইলে, একটা থেকে 3টা সূত্র। আর ই এর এখানে একটা মান আছে যেটা আমরা নেক্সট ক্লাসে পড়াবো, এবং ই এর প্রতিটা মান, এই মানগুলোকে ক্যালকুলেশন করেও আমরা কি পেতে পারি, যে শক্তির পার্থক্যটা জানতে পারি। তাহলে আমরা বোর পরমাণু মডেলের ভিত্তি কয়টা পেলাম? 3টা ভিত্তি পেলাম। একটা কি বলতো? একটা হচ্ছে সুনির্দিষ্ট কক্ষপথের ধারণা, 2 নম্বর হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr = nh/2π, এটা পেলাম। আর 3 নম্বর আমরা পেলাম শোষিত শক্তি বা বিকিরিত শক্তির পরিমাণ কত, যে ডেল ই ইজ ইকুয়াল টু E2 মাইনাস E1 ইজ ইকুইভ্যালেন্স টু কত, এইচ নিউ এর সমান। এটা একটু মাথায় রাখবা, দ্যাটস ইট, এনাফ, আর কিছু লাগবে না। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা এই যে বোর পরমাণু মডেলে এটা ত্রুটিটা বের করবো বা সীমাবদ্ধতাটা বের করবো। দেখো ত্রুটিটা বের করবো, তাহলে ত্রুটিটা কি হচ্ছে? দেখো একটু খেয়াল করো, সীমাবদ্ধতা বা এই যে সীমাবদ্ধতা। আচ্ছা, প্রথম কাজ হচ্ছে একটি মাত্র ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের জন্য বোরের মডেলটা প্রযোজ্য। তাহলে প্রথম কাজ হচ্ছে একটি মাত্র ইলেকট্রন বিশিষ্ট, আমরা লিখবো যে একটি মাত্র ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের জন্য বোরের মডেল প্রযোজ্য। যে আয়নের জন্য বোর মডেল প্রযোজ্য, ইটস ওকে ফাইন, বোর মডেল প্রযোজ্য। ওকে ফাইন। এবার তুমি একটু খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করো, সম্ভাব্য কি কি অণু বা আয়ন, পরমাণু বা আয়ন হতে পারে সেটা আমরা এখানে লিখবো। দেখো হাইড্রোজেন ইটস ওকে, এটার জন্য প্রযোজ্য। আবার হিলিয়াম প্লাস এটার জন্য প্রযোজ্য, কারণ হিলিয়ামে 2টা প্রোটন থাকে, 2টা ইলেকট্রন থাকে, একটা যদি চলে যায় তখন পজিটিভ হয়ে যায়, তাহলে হিলিয়াম এটার জন্য প্রযোজ্য। তারপর লিথিয়াম 2+ এটার জন্য প্রযোজ্য, লিথিয়াম 2+ এর জন্য প্রযোজ্য। বেরিলিয়াম 3+, এই যে বেরিলিয়াম 3+ এটার জন্য প্রযোজ্য। তাহলে এটার জন্য আমাদের প্রযোজ্য, কিন্তু পরীক্ষাতে তোমাকে যেমন এবার মানে চট্টগ্রাম বোর্ড এবং দিনাজপুর বোর্ড 2025 সালে এসেছে একটা প্রশ্ন, সেখানে প্রশ্নটা ছিল এরকম যে দেখো ক নাম্বার অপশন ছিল হচ্ছে এই যে হাইড্রোজেন মাইনাস, খ নাম্বার অপশন ছিল যে H+, গ নাম্বার অপশন ছিল শুধু হাইড্রোজেন, আবার বড় গ নাম্বার অপশন ছিল
সম্ভবত বেরিলিয়াম 2+, বেরিলিয়াম 2+। তাহলে দেখো এই জায়গাতে অপশনগুলো, এটা বোর্ড কোশ্চেন, এটা হচ্ছে বোর্ড কোশ্চেন, এটা সম্ভবত চিটাং বোর্ড 23-এ আসছে এবং একটা 25 সালের একটা যে কোনো একটা বোর্ডে আসছে। তো তাহলে এখানে তুমি একটু খেয়াল করো যে এখানে এটা আনসার হবে না, কারণ এখানে ইলেকট্রন কয়টা, ইলেকট্রন হচ্ছে 2টা, কারণ একটা ইলেকট্রন তার কাছে আছে, বাহির থেকে একটা ইলেকট্রন এসেছে, এই কারণে নেগেটিভ চার্জে চার্জিত হয়েছে, সো এটা কারেক্ট আনসার হবে না। দ্বিতীয় নাম্বার, তার কাছে তো কোনো ইলেকট্রনই নেই, সেটা শুধু প্রোটন, সো এটাও হবে না, এটাও আনসার হবে না। এটাতে হবে, কারণ এখানে একটা ইলেকট্রন আছে, এই কারণে এটা আনসার হবে। বাট এখানে ইলেকট্রন কয়টা আছে, এখানে ইলেকট্রন থাকার কথা ছিল, যেহেতু এখানে একটা ইলেকট্রন নাই, তাহলে সেক্ষেত্রে এটাও আনসার হবে না। তাহলে আমরা সবাই জানি এখানে। আচ্ছা, আরেকটা হতে পারে, বোরনটাও তুমি চাইলে দিতে পারো, বোরন, এই যে বোরন 3, এই যে বোরন 4+ দিতে পারো। সো এইভাবে তুমি মাথায় রেখে তোমার জন্য, মানে তুমি তোমার মতো করে করবা। তাহলে বেরিলিয়াম 2+, তার মানে বেরিলিয়াম আমরা সবাই জানি কয়টা থাকে, বেরিলিয়ামে থাকে 4টা, তো 4টার মধ্যে 2টা, তার মানে 2টি ইলেকট্রন আছে এখানে, তো দেয়ারফর এটাও আমার আনসার হবে না। সো পরীক্ষাতে যখন আসবে এমসিকিউ গুলো, তখন যখন যে টপিকটা পড়বা তার সাথে রিলেট করে করে তুমি জিনিসটা যখন পড়বা, তখন তোমার কাছে এমসিকিউ গুলো অনেক সহজ মনে হবে ইনশাল্লাহ। দ্বিতীয় নাম্বার দেখো, দ্বিতীয় নাম্বার যে ত্রুটিটা, এই যে 2 নাম্বার যে ত্রুটিটা, সেই ত্রুটিটা কি হলো? 2 নাম্বার ত্রুটিটা হচ্ছে যে বোর বলেছে পরমাণু দ্বিমাত্রিক, কিন্তু বাস্তবে পরমাণু ত্রিমাত্রিক। পরমাণুটা বৃত্তের মতো না, পরমাণুটা হচ্ছে বলের মতো। তার মানে গোল্ড, কেন্দ্রে নিউক্লিয়াস থাকে, বাহিরে ইলেকট্রনগুলো কুয়াশার মতো চারপাশে ঘূর্ণনত অবস্থায় থাকে। তো তাহলে দ্বিতীয় নাম্বার যে শর্তটা, সেই শর্তটা কি হবে বলতো? দ্বিতীয় নাম্বার শর্তটা হবে যে পরমাণু দ্বিমাত্রিক, যে বোরের মডেল অনুসারে পরমাণু দ্বিমাত্রিক। তুমি লিখবা বোর মডেল অনুসারে, এই যে বোর মডেল অনুসারে পরমাণু দ্বিমাত্রিক, পরমাণু দ্বিমাত্রিক, পরমাণু দ্বিমাত্রিক। বাস্তবে পরমাণু, এই যে বাস্তবে পরমাণু ত্রিমাত্রিক। আচ্ছা, এখন আসো, এই যে দুইটা গেল, এরপর হাইড্রোজেন বর্ণালী সংক্রান্ত যে ধারণা, সেটা নিয়ে কথা বলবো। একটি মাত্র ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের জন্য প্রযোজ্য, তার মানে একটি মাত্র ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বর্ণালী ব্যাখ্যা করতে পারে, বাট এর চেয়ে বেশি ব্যাখ্যা করতে পারে না। এবার আসো খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, 3 নাম্বার, আমি যে সে 3 নাম্বারে যাচ্ছি। দেখো 3 নাম্বার একটু ভালো করে খেয়াল করো, জিমেন প্রভাব এবং স্টার্ক প্রভাবের ব্যাখ্যা বোর মডেল দিতে পারে না। এখন প্রশ্ন হচ্ছে জিমেন প্রভাবটা কি, স্টার্ক প্রভাব। জিমেন প্রভাবটা পরীক্ষাতে 3টা বা 4টা বোর্ডে এসেছে। জিমেন প্রভাবটা আমি যদি একটু দেখি যে কয়টা বোর্ডে এসেছে, আমি একটু দেখতে চাই যে জিমেন প্রভাবটা কোন কোন বোর্ডে এসেছে। দিনাজপুর বোর্ডে এসেছে, ঢাকা বোর্ডে এসেছে এবং বরিশাল বোর্ডে 21 সালে এসেছে। এই শুধু জিমেন প্রভাবটা কি এটা এসেছে, এটা আমি দেখাবো তোমাদেরকে, ভিডিও সহকারে দেখাবো এখন তোমাদেরকে। তাহলে দেখো জিমেন প্রভাব, দেখো এই যে জিমেন প্রভাব, জিমেন প্রভাব ও স্টার প্রভাবের ব্যাখ্যা, এই যে স্টার প্রভাবের ব্যাখ্যা, প্রভাবের ব্যাখ্যা বোর মডেল দিতে পারে না। এই যে বোর মডেল দিতে পারে না, বোর মডেল দিতে পারে না, বোর মডেল দিতে পারে না, দিতে পারে না। একটু ভালো করে খেয়াল করো, জিমেন প্রভাব ও স্টার্ক প্রভাবের ব্যাখ্যা বোর মডেল দিতে পারে না। তো এখন আমার প্রশ্ন হচ্ছে জিমেন প্রভাবটা কি, স্টার্ক প্রভাবটা কি, আমি একটু দেখবো। তাহলে একটা বক্স করে আলাদা করে তুমি লিখবা যে জিমেন প্রভাব, এই যে জিমেন প্রভাব, এটা সম্ভবত 1886 সালে, 1886 সালে নাকি 1986 সালে, এটার হ্যাঁ 1896 সালে, 1896 সালে এই মডেলের প্রস্তাবনা করেছে, এই মডেলটা। দেখো আমি একটু তার আগে বেসিক বুঝাই, তারপর হচ্ছে তোমাদেরকে আমি স্টার্ক প্রভাবটা বলতেছি। স্টার্ক প্রভাব, কারণ একটার সাথে একটা রিলেটেড, এই কারণে আমি দুইটা প্রভাবে একসাথে আলোচনা করতেছি। একটু ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে 1913 সালে, 1913 সালে এটার প্রস্তাবনাটা আসছে। আচ্ছা আমি একটু ক্লিয়ার করি, যে সহজ করে চিন্তা করবা। আমরা সবাই জানি যে হাইড্রোজেন বর্ণালীতে যখন ইলেকট্রনটা উচ্চ শক্তি থেকে নিম্ন শক্তি স্তরে আসে, একটি মাত্র বর্ণালী দেখতে পাওয়ার কথা। কয়টি বর্ণালী দেখতে পাওয়ার? একটি মাত্র বর্ণালী দেখার কথা। যেমন আমি যে জামাটা পরলাম, এই জামাটাতে অনেকগুলো স্ট্রাইপ আছে, তো দূর থেকে যদি কেউ আমার এই জামাটাকে দেখে, তার কাছে মনে হয় এক কালার মনে হবে, একটা কালারই মনে হবে তার কাছে। অ্যাকচুয়ালি জামাটা কাছাকাছি আসলে অনেকগুলো কালার দেখা যাচ্ছে। বাট তোমার মাথায় যেটা থাকবে যে এই যে হাইড্রোজেন বর্ণালী আমি বললাম উচ্চ শক্তি থেকে নিম্ন শক্তি স্তরে যখন আসবে, তখন একটি মাত্র বর্ণালী দেখার কথা। কিন্তু যদি আমরা চৌম্বক ক্ষেত্রের প্রভাবে যদি দেখি বিষয়টা, অর্থাৎ বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের প্রভাবে যদি বর্ণালীটাকে যদি আমরা দেখতে পাই, তখন দেখবো যে অনেকগুলো সূক্ষ্মরেখায় বিভক্ত হয়ে পড়ে। এই ব্যাপারটাকে জিমেন প্রভাব বলে। আমরা একটা ভিডিও দেখি, তারপরে আমরা আসবো, একটু ভিডিও দেখি যে জিমেন প্রভাবটাকে, একটা ভিডিও দেখবো। আসো আমরা একটা ভিডিও দেখতে চাই। আচ্ছা ফাইন, আমি কোথায় রাখলাম রে আল্লাহ, সরি, এখানে হবে না।
আমি একটু দেখাচ্ছি যে জিমেন প্রপটা কি, তোমাদের একটা ভিডিও দেখাই, তারপরে তোমরা একটু দেখবা, রাইট? ওকে, গট ইট। কই গেল রে? আচ্ছা পাইছি, এই যে এখানে আমার সরাসরি আনা আছে, আমি একটু দেখাচ্ছি, একটু জাস্ট দেখো, আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে জিমেন প্রপটা কি। ইজ ইট ওকে? ফাইন। নেটওয়ার্কে কি ডিস্টার্ব করতেছে নাকি? A basic experiment using this equipment is আচ্ছা, the আমি একটু সহজ করে বলি যে আমরা যখন এখানে একটা চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হবে, যে চৌম্বক ক্ষেত্র যখন প্রয়োগ করার আগে কেমন দেখায়, পরে কেমন দেখায়, আমরা একটু দেখবো, তাহলে আমরা পুরো বিষয়টা this বুঝতে পারবো। purpose. এটা হচ্ছে With its চৌম্বক ক্ষেত্র new দেওয়ার জন্য আমরা MPPT এনার্জি দিয়েছি, চৌম্বক ক্ষেত্র। design, this device is easy to set up and operate so that students can focus on understanding the principles and তার মানে theories এটা হচ্ছে involved. আমরা চৌম্বক ক্ষেত্রটা দিচ্ছি, বাইরে থেকে চৌম্বক ক্ষেত্রটা দেবো, তো দেওয়ার পরে আমরা যে বর্ণালীগুলো দেখবো, যে হাইড্রোজেন বর্ণালী এখানে রাখা হবে, দেন এই বর্ণালীটা কম্পিউটারে দেখতে পাবো যে কতগুলো সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়, সেই ব্যাপারটা আমরা দেখতে পাবো। তাহলে একটু দেখো, Mercury এই যে দেখো, lamp is placed inside the variable current electromagnet. This is part of the experiment to find the spacing of the atalon. দেখো আমরা এটা দেন আমরা কম্পিউটারে দেখতে পাবো। The equipment uses a USB ভালো করে খেয়াল করো। camera-based imaging system for viewing and recording the দেখো interference এখন দেখো, pattern that এটা দেখো, এখানে প্রত্যেকটা পারমাণবিক একটা একটা সূক্ষ্ম রেখা একটা দেখা যাচ্ছে, কিন্তু যখনই আমরা এই চৌম্বক ক্ষেত্রটা বাড়াবো, তখন সেক্ষেত্রে এটা অনেকগুলো সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে যাবে। এই ব্যাপারটার নামই হচ্ছে জিমেন প্রপ। তাহলে একটু ভালো করে দেখো, can be directly connected to তো the আমরা PC. বাড়াচ্ছি, আস্তে আস্তে বাড়াচ্ছি, দেখো এটা বিভক্ত হওয়ার ব্যাপারটা আমরা দেখবো, যে দেখো অনেকগুলো, একটা ছিল এখন অনেকগুলো রেখায় বিভক্ত হবে, দেখো এই যে দেখো, এই যে দেখো, With the help of the দেখো software. আগে ছিল একটা, এখন এই দেখ একটা দুইটা তিনটা অনেকগুলো সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে গেছে। তাহলে বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের প্রভাবে কোন একটা পারমাণবিক বর্ণালী যদি অনেকগুলো সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়, তাকে আমরা কি বলি বলতো? জিমেন প্রভাব বলি। সো কনসেপ্টটা খুবই সোজা, যে বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের প্রভাবে যে পারমাণবিক বর্ণালী অনেকগুলো সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়, আর এই বিভক্ত হওয়ার ব্যাপারটার নামই হচ্ছে জিমেন প্রভাব। আর এটা যদি জাহিদ স্যার আবিষ্কার করতো, তাহলে জাহিদস প্রভাব হইতো, মানে আমার প্রভাব হইতো। তুমি আবিষ্কার করলে তোমার নাম দিয়ে তোমার প্রভাব হইতো। সো দ্যাট ইজ আপ টু ইউ, এটা ভেরিয়েবল, কারণ কে আবিষ্কার করছে সে যেটা নাম দেবে সেই নাম অনুসারে হইতো। তো যেহেতু জিমেন সাহেব এটা আবিষ্কার করেছেন, তো এটার নাম জিমেন প্রভাব, এটা একটু মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আসো আমরা একটু দেখাই। That is provided. আচ্ছা, এবার আমি আরেকটা জিনিস একটু তোমাকে বুঝাতে চাই, সেটা হচ্ছে যে এই সেম ঘটনাটা যদি আমরা কার ক্ষেত্রে হইতো, সেম ঘটনাটা কার ক্ষেত্রে, যদি সেম ঘটনাটা বিদ্যুৎ ক্ষেত্রের প্রভাবে হয়, তখন এটাকে স্টার্ক প্রভাব বলা হয়। তাহলে দেখো, জিমেন প্রভাব এবং স্টার প্রভাব দুইটাই তোমাকে লিখতে হবে। আমি আবার বলছি, জিমেন প্রভাব এবং স্টার প্রভাবটাই দেখো, জিমেন প্রভাব এবং স্টার প্রভাবটা তোমাকে আলাদা করে লিখতে হবে। তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি জিমেন প্রভাব কাকে বলে এবং স্টার প্রভাব কাকে বলে, আমরা লিখবো। দেখো এই যে এখানে আমি একসাথে নিয়ে আসলাম, দেখো সেম ঘটনা, তুমি একটু ভালো করে খেয়াল করো। এবং এটা কতগুলো বোর্ডে আসছে? অনেকগুলো বোর্ডে আসছে, একটু মনে রাখবা যে অনেকগুলো বোর্ডে আসছে। এটা কোন কোন বোর্ডে আসছে আমি একটু করে লিখে দিই, নাহলে তোমাদের হয়তো মনে নাও থাকতে পারে। এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2025 সালে আসছে। দেখো দিনাজপুর বোর্ড, এই যে দিনাজপুর বোর্ড 2025 সাল, দিনাজপুর বোর্ড 2025 সালে আসছে। তারপর আসছে তোমার ঢাকা বোর্ড 21 সালে, ঢাকা বোর্ড 21 সালে আসছে। তারপর হচ্ছে বরিশাল বোর্ড 21 সালে, এই বরিশাল বোর্ড 21 সালে আসছে। সো এই যে ব্যাপারটা জিমেন প্রভাব, তাহলে বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের প্রভাবে প্রতিটি পারমাণবিক বর্ণালী একাধিক রেখায় বিভক্ত হয়ে পড়ে, একে জিমেন প্রভাব বলে। আর স্টার প্রভাব কাকে বলে? বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের প্রভাবে, দেখো বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের প্রভাবে প্রতিটি পারমাণবিক রেখা একাধিক রেখায় বিভক্ত হয়ে পড়ে, এটাকে স্টার প্রভাব বলা হয়। এবার একটা জিনিস মাথায় রাখতে হবে, আশা করি এটা বুঝতে পেরেছো। এবার আমি একটা বিষয় তোমাকে সহজে বুঝাই। অনেক সময় দেখা যায় আমরা চৌম্বক ক্ষেত্র এবং বিদ্যুৎ ক্ষেত্র এই দুইটার মধ্যে আমরা একটু মানে কনফিউজড হয়ে যায় অনেকে। আমি যেহেতু অফলাইনে ক্লাস নিয়েছি, অনেক স্টুডেন্টই বিষয়গুলোতে মানে আলাদা করতে পারে নাই। তো তাদেরকে বলি, তোমরা একটু, এই যে আমার এখানে ফ্যানটা আমার এখানে ফ্যান আছে, তো তুমি একটু চিন্তা করো, যখন এই ফ্যানের মধ্যে কয়েল থাকে বা কুণ্ডুলি থাকে, তারের কুণ্ডুলি থাকে,
তো যখন আমি বিদ্যুৎ প্রবাহিত করি তখন এই তামার তারের কুণ্ডলীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়, আর এই বিদ্যুৎ প্রবাহিত হলে তখন এই তামাগুলা চুম্বকের নিয়ে আচরণ করে। তো তাহলে চৌম্বক ক্ষেত্র নিয়ে আচরণ করতেছে বিদ্যুৎ প্রবাহিত হলে, তাহলে বিদ্যুৎ ক্ষেত্রের কারণে চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, ফলে বল তৈরি হয়, বল তৈরি হওয়ার কারণে একে অপরকে ধাক্কাতে ফলে কি হয়, এটা ঘূর্ণন শক্তি তৈরি হয়। তাহলে বিদ্যুৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্রে পরিণত হচ্ছে, একটু ভালো করে খেয়াল করো। আবার আমরা যদি একটু চিন্তা করি যে যেমন মনে করো বাসায় যে জেনারেটর বা জেনারেটর থাকে, যখন কারেন্ট থাকে না তখন আমরা জেনারেটর ব্যবহার করি। তো জেনারেটর ব্যবহার করলে তখন আমাদের এটার বিষয়টা কি থাকলো, এটা বিষয়টা হচ্ছে খুবই সোজা, যে জেনারেটরে দেখবে দুইটা অংশ থাকে, একটা অংশ বিদ্যুৎ উৎপন্ন করে, আরেকটা অংশ জেনারেটরটা ঘুরে, মানে এক জায়গায় জেনারেটরটা ঘুরে ওখান থেকে একটা লিঙ্ক আপ থাকে, ওই ঘুরলে এখানে ভিতরে আরেকটা পার্ট থাকে যে পার্টের মধ্যে বিদ্যুৎ উৎপন্ন হয়। তুমি তাহলে দেখো যে পার্টে বিদ্যুৎ উৎপন্ন হয় সেখানে শক্তিশালী চুম্বক থাকে। আমি আবারও বলছি শক্তিশালী চুম্বক থাকে। যখন আমরা জেনারেটর তেল দিয়ে যখন আমি জেনারেটরটাকে ঘুরাচ্ছি তখন এই জেনারেটরটা ঘুরার কারণে অর্থাৎ জেনারেটরের যে যান্ত্রিক শক্তিটা ওই ঘূর্ণন শক্তিতে রূপান্তরিত হয়ে কাকে ঘুরাচ্ছে, তোমার চুম্বকে ঘুরাচ্ছে। তো চুম্বক যখন ঘুরে মনে করে এটা একটা পরিবাহী তার মধ্য দিয়ে যখন চুম্বকটা ঘুরবে তখন এটার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে, তাহলে চুম্বকটা ঘুরার কারণে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, তাহলে কি হয়, চুম্বক ক্ষেত্রটা বিদ্যুৎ ক্ষেত্রে পরিণত হচ্ছে। তো তাহলে আমরা এখান থেকে একটা আইডিয়া বলতে পারি যে চুম্বক ক্ষেত্র এবং বিদ্যুৎ ক্ষেত্র একে অপরের পরিপূরক, মানে একটার সাথে একটা ইন্টারকানেক্টেড। সো এটা মাথায় রাখবা, একটার সাথে একটা কি বলো, ইন্টারকানেক্টেড। এই বিষয়টা একটু সহজে বুঝালাম যাতে করে তোমার কমপ্লেক্স মনে না হয়। সো এই ব্যাপারটা একটু মাথায় রাখবা। এখানে দুইটা কাহিনী আছে, একটা হচ্ছে চুম্বক ক্ষেত্র আর একটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। যদি চুম্বক ক্ষেত্রের কারণে হয় তখন এটাকে আমরা জিমেন প্রভাব বলি, আর যদি বিদ্যুৎ ক্ষেত্রের কারণে বা তড়িৎ ক্ষেত্রের কারণে হয় তখন সেটাকে আমরা স্ট্রাক প্রভাব। একদম সহজ ভাষায়, যেহেতু আমি এখানে পদার্থবিজ্ঞান পড়াচ্ছি না, সো সহজ ভাষায় তোমাকে এটা বুঝালাম। আশা করি বুঝতে পেরেছো, কনসেপ্টটা বুঝতে পেরেছো আশা করি, ঠিক আছে? আচ্ছা, এবার একটু সবাই খেয়াল করো যে এটা গেল এই প্রভাবের, তাহলে আমি এখানে লিখবো কি বলতো, এই প্রভাবের ব্যাখ্যা বোর আঙ্কেল দিতে পারে না, তাহলে এটা একটা ত্রুটি। এরপরে আছে দেখো তৃতীয় নাম্বার, আচ্ছা কথা গেল তিন নাম্বার গেছে, এবার হচ্ছে চার নাম্বার যে ত্রুটিটা সেটা হচ্ছে একটু দেখো 4 নাম্বার ত্রুটিটা কি, যে 4 নাম্বার ত্রুটিটা সেটা কি আমরা একটু দেখবো। দেখো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির ব্যাখ্যা বোর মডেল দিতে পারে না। এখন প্রশ্ন হচ্ছে হাইজেনবার্গের নীতিটা কি, একদম সহজ করে চিন্তা করো। আমরা হাইজেনবার্গের নীতি নিয়ে আলাদা করে আবার ক্লাস নেব, আমরা মানে আলাদা টপিক অনুসারে ক্লাস নেব। এখন শুধু সিম্পল ভাবে তোমাকে আমি বুঝাচ্ছি যে যদি কোনো একটা পরমাণুর ইলেকট্রনের অবস্থান নির্ণয় করো ভরবেগ অনিশ্চিত হয়ে পড়ে, আর যদি ভরবেগ নির্ণয় করো অবস্থান অনিশ্চিত হয়ে পড়ে, তাহলে ভরবেগ এবং অবস্থান সিমুলটেনিয়াসলি তুমি কখনোই কি করতে পারবে না, একসাথে কি বের করতে পারবে না। এই যে একটা অনিশ্চয়তা তৈরি হয়, এই জিনিসটার নামই হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। অর্থাৎ দুইটা অনিশ্চয়তা থাকে, এই অনিশ্চয়তা ত্রুটির একটা মান থাকে, ওই মানটা হাইজেনবার্গ পরীক্ষা করে দেখে একটা মান বসিয়েছেন। আমি মানটা এখন মুখস্থ করাচ্ছি না, আমার মেইন দরকার হচ্ছে যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি জিনিসটা কি। তার মানে ইলেকট্রনের যদি ভরবেগ নির্ণয় করো অবস্থান নির্ণয় করতে পারবে না, অবস্থান নির্ণয় করলে ভরবেগ নির্ণয় করতে পারবে না, মানে দুইটা একসাথে সিমুলটেনিয়াসলি নির্ভুলভাবে বের করতে পারবে না। এটা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। তো এই হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির ব্যাখ্যা বোর মডেল দিতে পারে না। তো তাহলে আমরা কিন্তু হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, প্লাঙ্কের সমীকরণ, তারপর হচ্ছে ডি ব্রগলি সমীকরণ, এগুলো আলাদা আলাদা করে আমরা আবার পড়াবো। সো বি কেয়ারফুল, মনে রাখবা। তো তাহলে আমি বলছিলাম যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির ব্যাখ্যা বোর মডেল দিতে পারে না। যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির ব্যাখ্যা বোর মডেল দিতে পারে না। বোর মডেল দিতে পারে না। একটু মাথা রাখবা যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির ব্যাখ্যা বোর মডেল দিতে পারে না। আমি আবার বলছি হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির ব্যাখ্যা বোর মডেল দিতে পারে না। এবার হচ্ছে আরেকটা, যে 3 নাম্বার 4 নাম্বার গেল, 5 নাম্বার হচ্ছে ইলেকট্রনের কণাধর্ম আছে, তরঙ্গ ধর্ম আছে। আমি আবার বলছি ইলেকট্রনের কণাধর্ম আছে, তরঙ্গ ধর্ম আছে। এই যে কণাধর্ম এবং তরঙ্গ ধর্ম একটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করা হয়, যেটাকে ডি ব্রগলি সমীকরণ বলা হয়। এই ডি ব্রগলি সমীকরণের ব্যাখ্যা বোর মডেল দিতে পারে না। দেখো এই ডি ব্রগলি সমীকরণের ব্যাখ্যা বোর মডেল দিতে পারে না। যে বোর মডেল দিতে পারে না। আচ্ছা, এটা এই ডি ব্রগলি সমীকরণটা কি, ল্যামডা ইজ ইকুয়াল টু h/mv। এটা হচ্ছে ডি ব্রগলি সমীকরণের যে সূত্রটা, সেটা এটা আসে পরীক্ষায় যে নিচের কোনটি ডি ব্রগলি সমীকরণ, এই সমীকরণটা। তাহলে কণাধর্ম এবং তরঙ্গধর্ম দুইটাকে একসাথে অবজার্ভ করা যায় ডি ব্রগলি সমীকরণের মাধ্যমে। একটা গল্প বলি এখান থেকে, আশা করি বুঝতে পারবা। যে এক ভদ্রলোক চুরি করছে, ভদ্রলোক তো চুরি করে না, সো ডেফিনেটলি কোনো একটা অসৎ লোক চুরি করেছে মনে করো।
তো তাকে কাঠগড়ায় দাঁড়া করা হলো বাদী বলছে যে যে লোকটি আমার মোবাইল ফোন চুরি করেছে। তখন যিনি বিচারক তিনি বলতেছেন যে হ্যাঁ তোমার কথা সত্য। এবার যে মানে ভিকটিম বা যে চুরি করেছে সে বলছে হুজুর আমি এই মোবাইলটা চুরি করি নাই। বলছে হ্যাঁ তোমার কথাও সত্য। এখন পিছন থেকে একজন আসি বলে যে আচ্ছা হুজুর এর কথাও সত্য এর কথাও সত্য, আপনি আসলে কোনটা সত্য? বলে তোমার কথাও সত্য। তার মানে সে সব দিক দিয়ে সমানভাবে ব্যালেন্স করতেছে। সো এখানে যদি তুমি চিন্তা করো যে কণা ধর্ম আছে তরঙ্গ ধর্ম, দুইটা ধর্মই একসাথে আছে, বিষয়টা অনেকটা এরকমই বলা যায়। তো সো সেক্ষেত্রে আমরা ডি ব্রগলি সমীকরণ আমরা আলাদা করে পড়বো, যে সহজ করে আমরা আলাদা করে একদম ব্যাখ্যা দিয়ে দিয়ে ডি ব্রগলি সমীকরণ, তারপর হচ্ছে হাইজেনবার্গ অনিশ্চয়তা নীতি এবং আরেকটা সমীকরণ আছে শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ, এগুলো আমরা একসাথে পড়বো আলাদা করে। আমি মানে প্যারা দিয়ে যাচ্ছি না, মেইন পয়েন্টটা শুধু মাথায় রাখো। এবার হচ্ছে 5 নাম্বার গেল, 6 নাম্বারটা হচ্ছে একটু ভালো করে সবাই খেয়াল করবা, সেটা হচ্ছে এমভিআর ইজ ইকুয়াল টু এনএইচ বাই 2 পাই। এই যে সমীকরণটা পেলো এটা কোথা থেকে এসেছে কিভাবে এসেছে সেটা কে ব্যাখ্যা দিতে পারে না, সেটা বোর মডেল ব্যাখ্যা দেই নাই, আসলে দিতে পারে না, দেই নাই যে ওটাও নাকি একটা ত্রুটি। সো এটা ত্রুটি লিখতে পারো। তাহলে এমভিআর ইজ ইকুয়াল টু এনএইচ বাই 2 পাই, যে এমভিআর আমি প্রমাণ করে দেবো এখন, এমভিআর ইজ ইকুয়াল টু এনএইচ বাই 2 পাই। এই সমীকরণের উৎপত্তির ব্যাখ্যা, উৎপত্তিগত ব্যাখ্যা বোর মডেলে দেওয়া হয়নি, ব্যাখ্যা বোর মডেলে দেওয়া হয়নি, বোর মডেলে দেওয়া হয়নি। সো এটা একটা ত্রুটি। তো আমি এখন তোমাকে প্রমাণ করে দেব যে এমবিআর সমান যে এনএইচ বাই 2 পাই, এটা প্রমাণ করবো আমরা, এখনই প্রমাণ করবো। এমবিআর সমান যে এনএইচ বাই 2 পাই আমি এখন প্রমাণ করে দেবো তোমাকে। সো এটা যদিও বা তোমার পরীক্ষা আসবে না, কিন্তু আমি প্রমাণ করে দিচ্ছি। তো তাহলে আমার সার্বিকভাবে কি আসতেছে পরীক্ষায়? আমার আসতেছে সোজা কথা যে বোর পরমাণু মডেলের ভিত্তিটা আসছে, ম্যাথ আসবে ওখান থেকে, ম্যাথগুলো আমি করাবো। এরপর হচ্ছে ত্রুটিটা আসলো, কয়টা ত্রুটি আছে সেটা আসলো। এরপরে আমার যে এই যে এমবিআর সমান এনএইচ বাই 2 পাই, এটা যে বোর আঙ্কেল দেয় নাই, আমরা এখন একটু প্রমাণ করে দেখাবো। তো সো আমরা এখন দেখবো যে এমবিআর যেগুলো এনএইচ বাই 2 পাই প্রমাণ আমি একটু করে দিচ্ছি তোমাদেরকে। দেখো যেটা পরীক্ষা আসবে না, আমি আবারও বলছি, নট ইম্পর্টেন্ট, এটা ক্রস দিয়ে দিবা। এমভিআর ইজ ইকুয়াল টু এনএইচ বাই 2 পাই প্রমাণ। সো এখানে আমি আবারও বলছি এটা পরীক্ষা আসবে না, সো ইউ ডোন্ট নিড টু মেমোরাইজ ইট। এবার আসো, আমরা সবাই জানি যে যখন ইলেকট্রনগুলো একটা বৃত্তাকার কক্ষপথে ঘুরবে তখন দেখো এই যে এখান থেকে এখানে যে কম্পন সৃষ্টি করবে। সো আমরা এরকম একটা পেলাম। এবার তুমি একটু খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করো, এই জায়গা থেকে এই জায়গা এটা হচ্ছে একটা ল্যামডা পূর্ণ কম্পন সম্পন্ন করবে। তাহলে এখন আমি এখান থেকে কি পেতে পারি? দেখো এই 2 পাই আর ইজ ইকুয়াল টু এন ল্যামডা। তার মানে এই যে আমি এখানে দেখতে পেলাম, দেখো 2 পাই আর, অর্থাৎ এটা পুরো বৃত্ত, এই 2 পাই আরটা এই একটা ল্যামডা, এখানে আরেকটা ল্যামডা, তো এন সংখ্যক ল্যামডা। তো এটার একটা এমসিকিউতে একটা প্রশ্ন এসেছে, যততম কক্ষপথ ততটি কম্পন সম্পন্ন করবে। তাহলে এখান থেকে একটা এমসিকিউতে একটা এই যে এমসিকিউতে পরীক্ষা আসছে যে যততম কক্ষপথ ততটা পূর্ণ কম্পন সম্পন্ন করবে। তাহলে যদি প্রথম কক্ষপথ হয় একটা পূর্ণ কম্পন সম্পন্ন করবে, দ্বিতীয়তম কক্ষপথ হলে 2টা পূর্ণ কম্পন সম্পন্ন করবে, তৃতীয়তম কক্ষপথ হলে 3টা পূর্ণ কম্পন সম্পন্ন করবে। তাহলে এখান থেকে একটা অ্যাডমিশন টেস্টের প্রশ্ন এমসিকিউ। তাহলে যততম কক্ষপথ, এই যে যততম কক্ষপথ তততম পূর্ণ কম্পন সম্পন্ন করবে, যে পূর্ণ কম্পন সম্পন্ন করবে, একটু মনে রাখবা যে যততম কক্ষপথ তততম, মানে ততটি পূর্ণ, তততম না ততটি হবে, ততটি দিলে বেটার, ততটি পূর্ণ কম্পন সম্পন্ন করবে। তো তাহলে এই এনতম কক্ষপথ, তাহলে এখান থেকে আমরা আইডিয়াটা কেমনে পেলাম যে যতটা এখানে তোমার যে স্তরে থাকবে, তাহলে 2 পাই আর, এটা পুরোটা বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর, এটি যেগুলো এন ল্যামডা, এটা মনে রাখবা। এবার এটাকে 1 নং সমীকরণ দাও, আমি এটাকে রাখলাম, এটা আলাদা করে এটাকে 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। এবার আমরা সবাই জানি একদম সহজ, এটা কিছুক্ষণ আগে যে ডি ব্রগলি সমীকরণটা পড়াচ্ছিলাম, তো ডি ব্রগলি সমীকরণে আমরা এটা কিভাবে পাইছি সেটাও একটু দেখাই দিই। যে আমরা সবাই জানি ই ইজ ইকুয়াল টু, দেখো এই যে ই ইজ ইকুয়াল টু এইচ নিউ, তো সমান হচ্ছে এইচ সি বাই ল্যামডা, কিছুক্ষণ আগে আমরা জেনেছিলাম। তো আবার আমরা এটাকে যদি 1 নং সমীকরণ দাও, এই যে এটাকে যদি 1 নং সমীকরণ দাও, এবার আরেকটা সমীকরণ আমরা কি জানি বলতো, ই ইজ ইকুয়াল এমসি স্কয়ার। তো তাহলে এই সমীকরণ দুইটাকে যদি তুমি কি করো, এটাকে 2 নাম্বার, এটাকে 3 নাম্বার দাও, তাহলে এই দুইটা সমীকরণকে যদি আমরা একসাথে করি তাহলে আমরা কি পাচ্ছি একটু ভালো করে খেয়াল করো। দেখো কি পাচ্ছি সহজ করে, তো
তো বা এখানে আমরা লিখতে পারতেছি যে দেখো এই এইচ সি বাই ল্যামডা ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার। তো তাহলে এখান থেকে এখানে কিন্তু ডি ব্রগলি সমীকরণের ব্যাখ্যাটা হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে তরঙ্গ ধর্ম, এটা কণা ধর্ম, এটা কণা ধর্ম, অর্থাৎ কোনো একটা ভারী বস্তুকে যদি আমরা যে শক্তি পেতে চাই তাহলে সেটা এমসি স্কোয়ার ইজ ইকুয়াল এমসি স্কোয়ার সূত্র দিয়ে আমরা কি করতে পারি, শক্তিটা পেতে পারি। আর এটা হচ্ছে তরঙ্গ ধর্ম। তো তাহলে এই তরঙ্গ ধর্ম এবং কণা ধর্ম দুইটাকে আমরা মিক্স করছি, আর মিক্স করলে যে হাইব্রিড সমীকরণটা পাচ্ছি সেটাই হচ্ছে ডি ব্রগলি সমীকরণ। সো ডি ব্রগলি সমীকরণটা আমরা এখানে জেনে যাচ্ছি কিভাবে। দেখো সিসি কাটাকাটি গেল, তাহলে এখানে এইচ ল্যামডা ইজ ইকুয়াল টু হচ্ছে এমসি। এখন সিটা হচ্ছে কি আমরা সবাই জানি আলোর বেগ, বাট যদি আমি ইলেকট্রনের বেগ চিন্তা করি তাহলে এটাকে আমি ভি লিখতে পারি। তো সো আমরা সি একটা কাটাকাটি গেছে, তাহলে বা এখানে লিখতে পারি দেখো এই যে এইচ বাই ল্যামডা ইজ ইকুয়াল টু হচ্ছে এম ভি, তাহলে বি ইজ ইকুয়াল টু সি ধরে, মানে এটা সময় এটা ধরলে তখন এই মানটা আসবে। তো সুতরাং আমার কি মান আসবে, সুতরাং আমি লিখবো যে ল্যামডা ইজ ইকুয়াল টু, সুতরাং আমার মান আসবে ল্যামডা ইজ ইকুয়াল টু, আমি আবারও লিখতেছি একটু ভালো করে দেখো। সুতরাং আমি লিখবো ল্যামডা ইজ ইকুয়াল টু, এই জায়গাতে আমি লিখবো ল্যামডা ইজ ইকুয়াল টু, সুতরাং এই যে ল্যামডা ইজ ইকুয়াল টু কত আসছে বলো তো, এইচ বাই এম বি। সো এটাই আমার ডি ব্রগলি সমীকরণ, এটাই ডি ব্রগলি সমীকরণ, এটাকে আমি 4 নম্বর সমীকরণ দিলাম। এবার এই সমীকরণটা 1 নং সমীকরণে যদি বসাও, এই 4 নং সমীকরণের মানটা যদি 1 নং সমীকরণে বসাও, তাহলে যে 1 নং সমীকরণে পাই যে 1 নং সমীকরণ হতে, তাহলে দেখো এই যে 2 পাই আর এখানে থাকলো আর এখানে এন থাকলো ইন্টু ল্যামডার মানটাই মাত্র পেলাম কি এইচ বাই এম ভি পেলাম। তো তাহলে এবার ক্যালকুলেশন করো যে এম বি আর এইটাকে এই পাশে নিয়ে আসো আর 2টাকে এই পাশে নিয়ে আসো, এই এম বি কে এই পাশে নিয়ে আসো, তাহলে এম বি আর এই যে এম ভি আর ইজ ইকুয়াল টু এই যে এম ভি আর ইজ ইকুয়াল টু এই এন এইচ বাই 2 পাই। সো আমরা খুব সহজে প্রমাণ করে দিলাম যে বোর আঙ্কেল প্রমাণ না করলেও বা এটার ব্যাখ্যা না দিলেও আমরা এটার ব্যাখ্যাটা পেয়ে গেলাম। তাহলে ইলেকট্রনের কৌণিক ভরবেগ ইজ ইকুয়াল টু এম ভি আর ইজ ইকুয়াল টু এন এইচ বাই 2 পাই, খুব সহজে আমরা ব্যাখ্যাটা পেয়ে গেলাম। আমি আবার বলছি এটা লাগবে না, এটা লাগবে না, জাস্ট আমি দেখালাম তোমার জানার জন্য, অন্য কিছু না। এটা লাগবে না, জাস্ট আমি দেখালাম তোমার জানার বা বোঝার জন্য, অন্য কিছু না। সো মাথায় রাখবা, সেটা নিয়ে এত ওরিড হওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে? আচ্ছা, এবার আসো আমরা এরপরে ত্রুটিগুলো আমরা দেখতে পেলাম যে ত্রুটিগুলো কি কি আছে সেটা আমরা দেখব। এবার হচ্ছে আমরা ম্যাথ করব। আচ্ছা, এবার একটু সবাই খেয়াল করো, পরীক্ষায় যেটা আসবে সেটা নিয়ে একটু কথা বলবো আমরা। পরীক্ষাতে আমাদের খুবই কমন, মানে পরীক্ষার প্রশ্নেতে আমাদের খুবই কমন যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে বোর মডেল এবং রাদারফোর্ড মডেলের তুলনাটা আসবে। আমি আবারও বলছি, বোর মডেল এবং রাদারফোর্ড মডেলের তুলনাটা আসবে। সো পরীক্ষা যদি তুমি বোর মডেল এবং রাদারফোর্ড মডেলের তুলনাটা যদি বলবে যে কোনটি অধিকতর গ্রহণযোগ্য, তো এটা যদি তোমাকে জানতে হয় দুইটার যে তুলনাটা সেটা ভালো করে বুঝতে হবে। সেই তুলনাটা কি কি আছে আমরা একটা একটা করে দেখব। প্রথমে দেখো যে ডেফিনেটলি বোর মডেলটা রাদারফোর্ডের মডেলের চেয়ে অধিকতর উপযোগী। আমি আবারও বলছি, বোরের মডেলটা রাদারফোর্ডের মডেলের চেয়ে অধিকতর উপযোগী, এটা মাথায় রাখতে হবে। অধিকতর উপযোগী, অবশ্যই উপযোগী, বাট তোমাকে তো প্রমাণ করতে হবে কি কি কারণে সেটা উপযোগী, সেটা ব্যাখ্যা দিতে হবে। এই ব্যাখ্যাটা তুমি যদি এখানে পড়ো তাহলে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রথমে দেখো যে রাদারফোর্ডের পরমাণু মডেলের সাধারণ বলবিজ্ঞানের উপর প্রতিষ্ঠিত, আর এখানে প্লাঙ্কের কোয়ান্টাম মতবাদ অনুসার উপর প্রতিষ্ঠিত। তারপর এটা একটাই যে কোয়ান্টাম মতবাদের সাথে এটা খুব ভালোভাবে যায়, আধুনিক রসায়নের সাথে ভালোভাবে যায়। তো এখানে বলা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে কোনো ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তন করতে পারে। কক্ষপথের সংখ্যা, নিউক্লিয়াস থেকে কক্ষপথের দূরত্বের কথা এই তত্ত্বে বলা হয়নি, কিন্তু বোরের তত্ত্ব অনুসারে একটি সুনির্দিষ্ট কক্ষপথের ব্যাখ্যা দিয়েছেন, যে সুনির্দিষ্ট কক্ষপথের ধারণা দিয়েছেন। সো এটা হচ্ছে মেজর একটা ত্রুটি দূর করেছে রাদারফোর্ডের পরমাণু মডেল। তারপরে দেখো রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করে। আচ্ছা, স্থায়ী কক্ষপথ, একই প্রশ্ন দুইবার আসছে। আচ্ছা, রাদারফোর্ডের মডেল দ্বারা হাইড্রোজেন পরমাণু বর্ণালী ব্যাখ্যা করা যায় না। রাদারফোর্ডের মডেল দ্বারা যায় না। আর বোর মডেল দ্বারা হাইড্রোজেন পরমাণুর ব্যাখ্যা কি করতে হবে, হাইড্রোজেন পরমাণু বর্ণালী ব্যাখ্যা করা যায়। সো হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা যাবে, এটা একটু মাথায় রাখবা। এবার আসো প্রয়োগকৃত সমস্যাবলীর সমাধান। এবার আমরা ম্যাথ করব। দেখো এখানে তো তাহলে এই কয়েকটা যদি তুমি ত্রুটিগুলো মানে তুমি যদি লিখো যে এই কারণে বোরের মডেলটা রাদারফোর্ডের মডেলের চেয়ে অনেক বেশি উপযোগী। আমি একটু বোর্ড কোশ্চেনগুলো তোমাকে দেখাই যে কিভাবে আসে। দেখো এই বোর্ড কোশ্চেনগুলো একটা একটা করে তুমি দেখো, তাহলে আমি এগুলো অঙ্কটা করব, দেখো এই অঙ্কগুলো করবো, তার আগে আমি একটু দেখাচ্ছি। দেখো একটা প্রশ্নে আমি সব কিছু নিয়ে আসছি এখানে, যে বলা হচ্ছে দেখো এই একটা মডেল দেওয়া আছে, 2 নম্বর মডেল দেওয়া আছে, 3 নম্বর, 4 নম্বর, অর্থাৎ উদ্দীপকে এই 5টা যে তুমি ছবি দেখছো
এই পাঁচটার যে কোনো একটা দেওয়া থাকতে পারে উদ্দীপকে। তাহলে প্রথমে তুমি একটু খেয়াল করবা, অনেকের একটু কনফিউশন হয় কোনটা বোরের মডেল কোনটা রাদারফোর্ডের মডেল, এটা নিয়ে একটু স্টুডেন্টদের কনফিউশন হয়। দেখো এই কোশ্চেন মানে 1 নাম্বার মডেলটাকে অনেকেই বোরের মডেল মনে করবা, কিন্তু না, 1 নাম্বার মডেলটা বোরের মডেল না। এখন প্রশ্ন হচ্ছে কেন বোরের মডেল না? কারণ বোরের মডেল যদি হইতে হয় তাহলে অবশ্যই এখানে শক্তি স্তরে যে শক্তি শোষণ বা বিকিরণের ব্যাপারটা দেখাবে, শক্তি শোষণ বা বিকিরণের ব্যাপারটা দেখাবে, আর কক্ষপথ একাধিক থাকবে, একাধিক থাকবে, আমি আবার বলছি কক্ষপথ একাধিক থাকবে। সো উদ্দীপকে যদি তুমি কখনো দেখো যে বোরের মডেলে একাধিক কক্ষপথ, তাহলে ঠিক আছে, এটা বোর মডেল। তো তাহলে এটা হচ্ছে, এটা রাদারফোর্ড মডেল, আমি রাদা লিখলাম, রাদা। আর এটা হচ্ছে বোর মডেল, বোর মডেল। এটা দেখো সৌরজগতের মডেলটা কার বলো? সৌরজগতের মডেলটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল, যে রাদারফোর্ডের পরমাণু মডেল, রাদারফোর্ড। আচ্ছা, এরপরে দেখো এটাও সৌর মডেল, তাহলে এটাও রাদারফোর্ডের মডেল, এটাও রাদারফোর্ডের মডেল। আর এটা দেখো এটা হচ্ছে রাদারফোর্ডের মডেলের ত্রুটি, তাহলে এখানে তুমি আবার ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব দিয়ে দিও না। অনেকে তোমরা চাইলে ম্যাক্সওয়েলের তত্ত্বটা দিয়ে দিতে পারো না, ম্যাক্সওয়েলের যেহেতু তোমার বইতে আলোচনা করা হয়নি ম্যাক্সওয়েলের তত্ত্বটা, তুমি বলবা যে রাদারফোর্ডের মডেলের ত্রুটি, জাস্ট এটা তুমি এটার নাম দিবা রাদারফোর্ডের মডেলের ত্রুটি, যেহেতু তোমার পাঠ্য বইতে বিষয়টা নিয়ে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্বের ব্যাপারটা নিয়ে আর বিস্তারিত আলোচনা নেই। তুমি শুধু মাথায় রাখবা যে বোরের মডেলকে বোঝানোর জন্য এই মডেলটা দিয়েছিল, তো দেয়ার পর তুমি লিখবা যে রাদারফোর্ড মডেলের ত্রুটি, রাদারফোর্ড মডেলের ত্রুটি, মডেলের ত্রুটি, একটু মাথায় রাখবা, ত্রুটি একটু মাথায় রাখবা, রাদারফোর্ড মডেলের ত্রুটি, এটা একটু মাথায় রাখবা। এবার আসো, তোমাকে বলবে যে এই দুইটার মধ্যে এই সবচেয়ে কমন প্রশ্ন যে 1 ও 2 এর মধ্যে কোনটা গ্রহণযোগ্য, এই যে 1 ও উদ্দীপকের দুটি পরমাণু মডেলের মধ্যে কোনটা অধিকতর গুরুত্বপূর্ণ বা যুক্তিযুক্ত, এটা কতবার যে আসছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি একটু দেখাই কতবার আসছে, এটা কতবার আসছে, আমি একটু বোর্ড কোশ্চেনটা দেখাই তোমাদেরকে, দেখি হোয়ার ইজ, ওকে ফাইন, এটা আসছে আমি কত, আল্লাহ এটাতে সবুজ ইয়া করে নেই, এটা আসছে সিলেট বোর্ড 2023 সালে, সিলেট বোর্ড 2023 সালে, 23 সালে আসছে। তারপর হচ্ছে বরিশাল বোর্ড 22 সালে আসছে, বরিশাল বোর্ড 22 সালে আসছে, 22 সালে আসছে। এরপর চিটং বোর্ড, সরি ঢাকা বোর্ড 17 সালে আসছে, ঢাকা বোর্ড 17 সালে আসছে। এই যে কোশ্চেনটা, এই যে কোশ্চেনটা, অনেকগুলো কোশ্চেন এখানে একসাথে আসছে। তো সো তোমার আনসারটা কি হবে? তোমার আনসার হবে যে অপেক্ষাকৃত বোর্ডের মডেলটা অধিকতর গ্রহণযোগ্য। আর গ্রহণযোগ্যতার কারণ কি? কিছুক্ষণ আগে যেটা পড়লাম যে রাদারফোর্ডের মডেলে সুনির্দিষ্ট কক্ষপথের ধারণা দেওয়া নেই, বোর্ডের মডেলের ধারণা দেওয়া আছে। তো সো যদি তুমি কারো সুনাম করো, তার মানে বোর্ডের মডেল সুনাম করবা, তাহলে তার সেটাই এগিয়ে যাবে। আর অন্যের বদনাম করবা, তার মানে রাদারফোর্ডের মডেলে বদনাম করবা, বোর্ডের মডেলে সুনাম করবা। তো দেন তুমি নিচে দিয়ে লিখবা যে এই কারণে বোর্ডের মডেলের গ্রহণযোগ্যতা বেশি, দ্যাটস ইট। আমাদের সংসদের মধ্যে দেখা যাইতো যে বিরোধী দলকে পচাবে, আর যারা সরকারি দল তারা সব সময় তাদের যে প্রধানমন্ত্রী তাকে সবসময় প্রেজ করে বা তাকে সবসময় মানে তার ব্যাপারে পজিটিভ ধারণা পোষণ করে, এটাই। সো একটু মাথায় রাখতে হবে। এবার দেখো এরপরে কোশ্চেনটা দিকে তাকাও যে উদ্দীপকের 1 ও 2 এর মধ্যে কোন মডেলটা সেম কোশ্চেন। দেখো এটা রাজশাহী বোর্ড 25 এবং বরিশাল বোর্ড 22 আছে, এটা আবার দিয়েছে। এটা কোনটা অধিকতর উপযোগী? সো উপযোগী অবশ্যই বোর্ডের মডেলটা উপযোগী। এবার আসো 3 ও 4 নং এলাতে কিছুক্ষণ আগে বললাম যে কোনটাকে কি মডেল বলে, এটা বললাম। এবার দেখো এখানে ভিতরে প্রশ্ন, 2 নং মডেলটি ইলেকট্রনের স্থানান্তরের সময় শক্তির পরিবর্তন এত জুল, তাহলে বিকিরিত তরঙ্গ দৈর্ঘ্য কত? এটা রাজশাহী বোর্ড 2025 সালে আসছে। তো তাহলে শক্তির পরিবর্তন মানে ডেল ই, তাহলে আমি এখন খেয়াল করি যে ডেল ই ইজ ইকুয়াল কত বলতো? এইচ নিউ। তো নিউ সমান দেখো সি বাই ল্যামডা, তাহলে আমি সি বাই ল্যামডা লিখলাম, এই সি বাই ল্যামডা লিখলাম। তাহলে আমার তরঙ্গ দৈর্ঘ্য চাইছে, তো আমার তরঙ্গ দৈর্ঘ্য চাওয়া মানে হচ্ছে এই যে তরঙ্গ দৈর্ঘ্য, এটার মানটা বের করতে চাইছে। তো তাহলে আমার এখানে ল্যামডার মানটা কত হচ্ছে? ল্যামডা ইজ ইকুয়াল টু আমরা হচ্ছে এইচ সি বাই ডেল ই। তাহলে ডেল ইর মানটা কত? শক্তির পরিবর্তন কত দিয়েছে? ডেল ই ইজ ইকুয়াল টু 2.32 ইন্টু 10 ইনভার্স 18 জুল, জুল এককে দিছে। তো তাহলে এবার এইচ এর মানটা জানো, যেহেতু এটা জুল এককে আছে, তাহলে তোমার অঙ্কটা অবশ্যই জুল এককে তোমাকে করতে হবে, অন্য এককে করলে হবে না, তার মানে এমকেএস এককে করতে হবে। তাহলে এইচ এর মানটা হবে 6.626 ইন্টু 10 ইনভার্স 34 জুল সেকেন্ড, এইচ এর মানটা। সি এর মানটা আলোর বেগ 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড, এটা লিখতে হবে। তো এবার তুমি ল্যামডা ইজ ইকুয়াল হোয়াট বের করো, ল্যামডা সমান কত বের করবা, তাহলে বা দাও এখানে যে ল্যামডার মানটা, তাহলে ক্যালকুলেশন করো। তাহলে এখানে হচ্ছে 2.32 ইন্টু 10 ইনভার্স 18 আর 6.626 ইন্টু 10 ইনভার্স 34, 10 ইনভার্স 34 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। সো একটু ভালো করে যদি খেয়াল করো তাহলে তুমি সহজে বুঝতে পারবা। তাহলে এখান থেকে আমাদের মানটা কি আসতেছে ক্যালকুলেশন করে আমাকে আনসারটা জানো, ক্যালকুলেশন করে আমাকে একটু দ্রুত জানো। দেখি কি অবস্থা, আমি একটু ক্যালকুলেশন করছি। 6.626
এক্সপোনেনশিয়াল ইনভার্স 34 ইন্টু 3 এক্সপোনেনশিয়াল 10 টু দি পাওয়ার 8, তাহলে 8 দিলাম সমান, এরপর হচ্ছে ভাগ 2.32 এক্সপোনেনশিয়াল ইনভার্স 18 মানটা দিলাম, তাহলে ল্যামডার মানটা পেলাম এখানে 8.56। এম আই কারেক্ট? আমার ঠিক আছে কিনা একটু দেখিও তো। 568 ইন্টু 10 ইনভার্স 8 মিটার এককে আসবে, যেহেতু সবগুলো এমকেএস একক, মিটার এককে আসবে। সো মিটারকে তুমি চাইলে ন্যানোমিটার নিয়ে যেতে পারো, ন্যানোমিটার হলে 10⁹ দ্বারা গুণ করবা, তাহলে 8.568 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 8 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ন্যানোমিটার। তাহলে তুমি এখানে লিখবা যে 1 মিটার ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 9 ন্যানোমিটার, যে ন্যানোমিটার কনভার্ট করেছো। তো তাহলে এখানে যেহেতু পার্থক্য 10 দ্বারা গুণ করলে 85.68 ন্যানোমিটার। সো যদি গুণ করো 10 হবে, যেহেতু এটা কাটাকাটি করলে 10 হবে, 10 হওয়ার পর 10 দিয়ে যদি গুণ করো তাহলে 85.68 ন্যানোমিটার। সো এটা হবে তোমার আনসার। সো ল্যামডার মানটা আমরা খুব সহজে পেয়ে গেলাম, মাথায় ঢুকছে কিনা একটু আমাকে জানো দ্রুত। কনসেপ্ট মাথায় ঢুকেছে কিনা এবং পুরো ব্যাপারটা বুঝেছো কিনা আমাকে দ্রুত জানাও। ফাইন, এরপরে কোশ্চেন আমরা যাব। এই মডেলটা দেখেছো, এবার আমরা এই পরে কোশ্চেনে যাব। দেখো পরে কোশ্চেনটা কোথায় আসছে, এইটাও অনেকগুলো। দেখো এই আলফা কণা পরীক্ষাটা, এটা আমরা পড়েছি লাস্ট ক্লাসে পড়েছি, যে আলফা কণা দ্বারা এটা হচ্ছে নিউক্লিয়াস, মানে আলফা কণা পরীক্ষা যেটা, সেটা দিয়ে পড়েছি লাস্ট ক্লাসে। ইলেকট্রনের কৌণিক ভরবেগ, যে কৌণিক ভরবেগ চাইছে, এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে কৌণিক ভরবেগের এককটা কোনটা। তাহলে দেখো এই কৌণিক ভরবেগ একক যদি আমরা চিন্তা করি, তাহলে mvr ইজ ইকুয়াল টু কি বলতো nh/2π, এই যে nh/2π। তো দেয়ারফর এই জায়গাতে n এর মানটা তুমি বসাবা, যে উদ্দীপকের ইলেকট্রনটা কত নম্বর কক্ষপথে আছে, উদ্দীপকের ইলেকট্রন 4 নম্বর কক্ষপথে আছে। তো তাহলে এই n এর মানটা 4 বসালে ইন্টু 6.626 ইন্টু 10 ইনভার্স 34 যদি বসাও, আর এর 2 ইন্টু 3.1416 যদি বসাও, তাহলে সেক্ষেত্রে মান কত আসবে খুব সহজে চিন্তা করো, যে এটার একক হচ্ছে জুল সেকেন্ড। সো আমার এই পুরো কৌণিক ভরবেগের এককটাই হবে জুল সেকেন্ড, এই যে জুল সেকেন্ড একক হবে। সো এই ক্যালকুলেশনটা করলে যে মানটা জুল, সো মানে অনেকে মানে একটু নিজেদেরকে জ্ঞানী ভাবতে গিয়ে আবার রেডিয়ান একক দিয়ে দিও না, কারণ রসায়নে এই বিষয়টাই গ্রহণযোগ্য। আমি আবারও বলছি, কেমিস্ট্রিতে এই মানটাই গ্রহণযোগ্য। অথবা তুমি কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড দিতে পারো, অথবা যদি তুমি এটাকে এমকেএস এককে না করে সিজিএস এককে করো, তাহলে এখানে আর্ক সেকেন্ড দিতে পারো, অথবা গ্রাম সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড দিতে পারো, দ্যাট ইজ আপ টু ইউ। বাট মাথায় রাখবা এই মানটাই তুমি লিখবা একক হিসেবে। সো কৌণিক ভরবেগ যখন আসবে তখন এই এককের ব্যাপারটা এই জায়গা থেকে ক্লিয়ার থাকবে। আশা করি বুঝতে পেরেছো। কনসেপ্টটা বুঝছো কিনা একটু আমাকে জানো, দ্রুত জানো। মাথায় ঢুকছে কিনা, কনফিউশন আছে কিনা সেটা একটু জানাইও, ঠিক আছে? ওকে, এবার আমরা দেখবো, এখানে দেখবো যে সৃজনশীল 3। দেখো উদ্দীপকের আলোকে পরমাণু গঠন নিয়ে আলোচনা করো। তাহলে ডেফিনেটলি এটা কার মডেল বলো তো? বোর মডেল। এই যে বোর মডেল, এই যে বোর পরমাণু মডেল। তাহলে বোর মডেল যদি হয়, তাহলে তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে বোরের পরমাণু মডেলের যে স্বীকার্যটা, সেই স্বীকার্যটা তোমাকে এখানে বের করতে হবে। আচ্ছা, এখানে একটা দেখছে উদ্দীপকের মডেল যদি হাইড্রোজেন পরমাণুর হয়, ইলেকট্রনের ধাপান্তরিত শোষিত শক্তি হিসেব করে তার কম্পাঙ্ক নির্ণয় করো। তাহলে দেখো এই মানটা, মানে এই অঙ্কটা, যেহেতু টপিকটা আমরা পড়াই নাই, আমরা নেক্সট ক্লাসে যখন আমরা হাইড্রোজেনের কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করবো, ব্যাগ নির্ণয় করবো, শক্তি নির্ণয় করবো, তখন কিন্তু এই ম্যাথটা আমরা করবো। কারণ আমরা এখানে মুখস্থ কোনো অঙ্ক করতে চাই না, আমরা বুঝবো, বুঝে তারপর অঙ্ক করবো। তাহলে এই ম্যাথটা আমরা নেক্সট ক্লাসে টপিকের মধ্যে থাকবে, সো মাথায় রাখবা। কারণ এখান থেকে 2025 সালে পর্যন্ত প্রশ্ন আসছে এই টপিক থেকে, এটা সেম কোশ্চেনটা একটু অন্যভাবে আসছে 2025 সালে। সো আমরা টপিক পড়ে এই কোশ্চেনটা সলভ করবো, একটু মাথায় রাখিও। সো ওই টপিকটা পড়লে তখন এই কোশ্চেনটা সলভ করা আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা এটা এসকেপ করছি, আমরা নেক্সট ক্লাস আলোচনা করবো। এরপর দেখো এখানেও তুমি দেখো এন হতে এল শেলে ইলেকট্রন ধাপান্তর যদি হয়, নির্গত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বসে। ডেলিন মানটা দেওয়া আছে, কিছুক্ষণ আগে সূত্রটা বসিয়েছিলাম যে ডেল ই ইজ ইকুয়াল টু কি বলতো, ডেল ইজ ইকুয়াল টু হচ্ছে hc/ল্যামডা। তো তাহলে আমার এখানে চাইছে কি রে বাপ, আমার এখানে চাইছে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য চাইছে, তো ল্যামডার মানটা চাইছে। যদি ল্যামডার মানটা চাই, তাহলে আমরা এখানে ল্যামডা ইজ ইকুয়াল টু তাহলে কি পেয়ে যাচ্ছি, ল্যামডা ইজ ইকুয়াল টু হচ্ছে hc/ডেল। তাহলে ডেলির মানটা দেয়া আছে আমাদের, এই যে ডেলির মানটা এখানে জুল এককে দেওয়া আছে। সো মানটা বসিয়ে দিলে আমাদের ম্যাথটা হয়ে যাচ্ছে। পরীক্ষায় এগুলোই আসবে, আমি যা যা বলবো তাই আসবে ইনশাল্লাহ, এর বাইরে কিছু আসবে না। সো বি কেয়ারফুল। এবং এটা দিনাজপুর বোর্ডে আসছে, বলছে উদ্দীপকের পরমাণুতে ইলেকট্রন থাকা সত্ত্বেও বর্ণালী রেখার সময়, তাহলে হাইড্রোজেন বর্ণালী পড়ার সময় এই টপিকটা আমরা পড়বো। কোন বর্ণালী বলো? হাইড্রোজেন বর্ণালী টপিক পড়ার সময় এই টপিকটা আমরা দেখবো।
মানে একটার সাথে একটা রিলেটেডলি প্রশ্ন আসে, তো এই কারণে গুরুত্বপূর্ণ, একটা মাথা রাখবা। সো আমরা কি এমসিকিউ গুলো সলভ করি। এমসিকিউ গুলো সলভ করলে তাহলে কি আসছে, দেখো বোর পরমাণু মডেলের নিচের কোনটির ক্ষেত্রে প্রযোজ্য বোর পরমাণু মডেলটা। তাহলে এটা ঢাকা বোর্ড কত সালে আসছে, ঢাকা বোর্ড 2025 সালে আসছে। তুমি একটু খেয়াল করো, এই কিছুক্ষণ আগে আমি তোমাকে দেখিয়েছিলাম যে এটার মধ্যে কোনো ইলেকট্রন নাই, একটি মাত্র ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের জন্য বোর মডেল প্রযোজ্য। আমি আবারও বলছি, একটি মাত্র ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের জন্য বোর মডেলটা প্রযোজ্য। তাহলে এখানে ইলেকট্রন তো নাই, এখানে ইলেকট্রন আছে কিন্তু না, এখানে তো নাই, এটা তাহলে এটা গ্রহণযোগ্য না। দুইটা, তাহলে এখানে ইলেকট্রন আছে বাট দুইটা ইলেকট্রন, যে দুইটি ইলেকট্রন, সো এটা গ্রহণযোগ্য না, একটি ইলেকট্রন হতে হবে। এই যে এখানে একটি ইলেকট্রন, কারণ হিলিয়ামের দুইটা পরমাণু, দুইটা ইলেকট্রন থাকে, একটা চলে গেছে আরেকটা আছে, সো এখানে একটি ইলেকট্রন। তো দেয়ারফর দিস ইজ আওয়ার আনসার। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2025 সালে এসেছে। এরপরে দেখো, আমরা এরপরে দেখবো, দেখো ভালো করে খেয়াল করো, আমি বারবার বলছি তোমরা যখন কোনো কিছু পড়বা, ইন্টারমিডিয়েটটা হচ্ছে মানে কৌশলী পরিশ্রম করতে হয়। দেখো হরগন দিয়ে পড়বা না, কারণটা হচ্ছে পড়াটা গুছানো পড়াটা খুবই গুরুত্বপূর্ণ। আর গুছানো পড়ার জন্য অবশ্যই তুমি এক্সপেরিয়েন্সড কারোর সাথে তোমার কমিউনিকেশন থাকা জরুরি। আমি আবারও বলছি, পড়াশোনাটা, ইন্টারমিডিয়েটের পড়াশোনাটা হচ্ছে গুছানো পড়াশোনা করতে হয়। এতগুলো বই, এত রাইটার, এত কিছু, কোনটার পরে কি পড়বো, কি আসবে কি আসবে না, এই ব্যাপারগুলোর জন্য মেন্টর দরকার হয় ভালো টাইপসের। আবার এইখান থেকে একটু পড়াবে, এখান থেকে একটু পড়াবে, খাপ্পা, তারপর হচ্ছে কি পড়াচ্ছে, কোনটা থেকে কি আসবে কি না আসবে, এই ব্যাপারগুলো যদি ক্লিয়ার না থাকে তাহলে ঝামেলা আছে। সো দেয়ারফর তোমাদের উচিত হবে যে টাইপ বিতে, আমি যে প্রথম ক্লাসে তোমাদের মনে আছে নিশ্চয় আমি চ্যাপ্টার ম্যাপটা দিয়েছিলাম, ওই চ্যাপ্টার ম্যাপটা ধরে ধরে তোমরা টপিক ওয়েস্ট করবা, এবং যে টপিকটা শেষ করবা আমি যেভাবে পড়াচ্ছি ওই টপিকে সিকিউ কি আসছে দেখবা, ওই টপিকের এমসিকিউ কি আসছে দেখবা, এটা থেকে অ্যাডমিশনে কি আসছে দেখবা, এটা থেকে একাডেমিকে কি আসে দেখবা, এটা থেকে সম্ভাব্য আর প্রশ্ন কি হতে পারে দেখবা। সবগুলোকে একটা জায়গায় কম্প্রেসড করে ফেলবা, একটা জায়গায় নোট করবা, কম্প্রেসড করে ফেলবা, দেন তুমি প্র্যাকটিস করবা। তারপরে তোমার কাছে পড়াটা গুছানো মনে হবে, এবং পরীক্ষার হলে গিয়ে তোমার কাছে মনে হবে না যে তুমি অগোছালো পড়া পড়ো। সো মাথায় থাকতে হবে এই ব্যাপারগুলো, যদি মাথায় না থাকে তাহলে একদম শেষ, সোজা কথা, মাথায় না থাকলে শেষ, এগুলো মাথায় থাকতেই হবে, বি কেয়ারফুল। এবার আমরা দেখবো এরপরে যে পরের কোশ্চেনটা আমরা দেখবো, এরপরে কি আছে বলা হচ্ছে যে বোর পরমাণু মডেল কোন বর্ণালী ব্যাখ্যা করতে পারে। তো ডেফিনেটলি কিছুক্ষণ আগে এটা যশোর বোর্ড 2025 সালে আসছে, সেম আনসার। তাহলে লিথিয়াম, এটার আনসার এটাও হবে না, এটাও হবে না, সো হিলিয়াম 2+, এটাও হবে না। তো সো আমাদের কোনটা হবে, আমাদের হবে এটাই আনসার, এই যে হিলিয়াম প্লাস হবে। তো সেম, এটা হচ্ছে যশোর বোর্ডে আসছে। এরপরে দেখো চিটং বোর্ডে আসছে একটা কোয়েশ্চেন, সেম কোয়েশ্চেন, বোর মডেল নিচের কোন মৌল বা আয়নের বর্ণালী ব্যাখ্যা করতে পারে। তাহলে তুমি একটু খেয়াল করো, হিলিয়ামে তো পারবে না, কারণ এখানে হিলিয়াম ইলেকট্রন দুইটা এই জায়গাতে, এখানে দেখো এখানে কিন্তু ইলেকট্রন দুইটা, এই যে ইলেকট্রন দুইটা, যেহেতু হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রন থাকে, বাট হাইড্রাইড এখানে কি হাইড্রোজেন যেটা নেগেটিভ, তার মানে আরেকটি ইলেকট্রন বাহির থেকে আসছে, ফলে দুইটি ইলেকট্রন, তাহলে এটা বোর মডেল ব্যাখ্যা করতে পারবে না। তারপরে দেখো এটার মধ্যে তো কোনো ইলেকট্রনই নেই, ইলেকট্রন নাই, তো ইলেকট্রন না থাকলে কেমনে হয়, এটা শুধু প্রোটন। সো বেরিলিয়াম 2+, বেরিলিয়াম আচ্ছা, বেরিলিয়াম আমরা সবাই জানি 4টা থাকে, তো 4টা থেকে তিনটা কি হয়েছে, ইলেকট্রন চলে গেছে, সো একটা ইলেকট্রন আছে, সো একটি ইলেকট্রন আছে, সো একটি ইলেকট্রন থাকলে তার জন্য প্রযোজ্য হবে। চট্টগ্রাম বোর্ড 2023 সালে আসছে প্রশ্নগুলা। এবার আসো আমরা দেখবো যে নিচের কোনটির জন্য বোর মডেল প্রযোজ্য। সেম কাহিনী ঢাকা বোর্ডে আসছে, সো এটা তো আনসার পারার কথা, যেই লাও সেই কদু, এটা পারবা, আমি আর ঝামেলা যাচ্ছি না। পরমাণুতে অরবিটালের ধারণা কোথা থেকে আসছে, অরবিটালের ধারণা কে দিছে, বোর মডেল দিছে। আচ্ছা, এখানে তোমাদের একটা ইয়ে আছে, মানে অনেকেই তোমরা কোয়ান্টাম তত্ত্ব নিয়ে আলোচনা করবা। আমি আবারও বলি, কোয়ান্টাম তত্ত্বের যে ব্যাপারটা আছে, কোয়ান্টাম তত্ত্ব এই ব্যাপারটা তোমার সিলেবাসে নাই। আমি আবারও বলছি, কোয়ান্টাম সংখ্যা আছে, কিন্তু কোয়ান্টাম তত্ত্ব যে বিশেষ করে ডি ব্রগলি সমীকরণ, তারপর হচ্ছে এগুলো কিন্তু তোমার সিলেবাসে নাই। আমি আবারও বলছি, সো এখানে মানে তুমি যখন কোনো কিছু পিক করবা, তাহলে ডেফিনেটলি তোমাকে বেস্ট আনসারটা তোমাকে পিক করতে হবে। সো এখানে তুমি মাথায় রাখবে এটা বোর মডেলটাই গ্রহণযোগ্য। এই ক্ষেত্রে তুমি কোয়ান্টাম যদি আরেকটু ডিপলি পাবে, অবশ্যই কোয়ান্টাম তত্ত্ব, বাট আমরা কোয়ান্টাম তত্ত্ব এখানে দেবো না, আমরা দেবো বোর তত্ত্ব। কারণ অ্যাকর্ডিং টু আওয়ার কোয়েশ্চেন, দেখো আমরা প্রশ্ন প্যাটার্ন যখন আমাদের হয়, তাহলে আমাদের যে বইয়ের সিলেবাসটা যেভাবে দেওয়া হয়েছে ওইভাবে চিন্তা করতে হয়, সো এই কারণে আমরা বোর মডেলটা এখানে দেবো। এবার দেখো যে বোর মডেলের ব্যাখ্যা করতে পারে, তাহলে কি আর পরমাণু তড়িৎ নিরপেক্ষতা, তার পারমাণবিক বর্ণালী, তাহলে কক্ষপথের আকার, তাহলে হ্যাঁ কক্ষপথের আকার ব্যাখ্যা করতে পারে। তো তড়িৎ নিরপেক্ষতার ব্যাপার তো এখানে বলে নাই, বোর মডেলে দেয় নাই। বোর মডেলে তড়িৎ ইলেকট্রন যতটা থাকে প্রোটনও ততটা থাকবে, এই ধরনের কোনো কথা বলছে, সো এই কথাটা বলে নাই। সো পারমাণবিক বর্ণালী মানে একটি মাত্র বর্ণালী ব্যাখ্যা করতে পারবে, তাহলে আমাদের 2 এবং 3 হবে আনসার। সো হুইচ ওয়ান উইজ, হ্যাঁ 2, 3 নাই কেন, এখানে থাকা উচিত, কোথায় 2, 3 সম্ভবত সি নাম্বার। এই কি সবুজ কি টাইপ ভুল করলো নাকি দেখি, তাহলে একটা মিনিট আমি একটু চেক করতেছি। 6 নাম্বার
ভুল করা যাবে না, সোজা কথা, তোমাকে মাথায় রাখতে হবে। এই সবুজ এগুলো আনসার কই দেখছো? ও আনসার, হ্যাঁ ও দেখছো আনসার সি দিছে, কিন্তু দেখো এই যে আনসার সি ঠিক আছে, কিন্তু কত হচ্ছে এখানে 2 দিতে ভুলে গেছে, 2 এবং 3 হবে, 1 আর 3 হবে না। সো 1 আর 3 হবে না, এখানে 2 3 হবে। সো আনসার হবে এটা 2 3 হবে, একটু মাথায় রাখো। এই 1 2 1 2 ডাবল ডাবল দিছে, হয় নাই। সো 2 3 হবে আনসার, এখানে 2 3 হবে, একটু মাথায় রাখবা, ঠিক আছে? ওকে, এবার আসো আমরা এর পরের কোশ্চেনে যাব। দেখো কোন বিজ্ঞানের মতো আবর্তনশীল ইলেকট্রন ক্রমাগত শক্তি বিকিরণ করে? তাহলে এটা আমরা সবাই জানি ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বক তত্ত্ব। সো আমাদের ওই লাস্ট ম্যাক্সওয়েলের তত্ত্ব, এটা বরিশাল বোর্ড 2022 সালে আসছে। তাহলে এটা কোথা থেকে আসছে? এটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের যে ত্রুটি ছিল সেই ত্রুটির ব্যাখ্যাটা এখানে আসছে। সো পরীক্ষায় আসে, কিন্তু বি কেয়ারফুল, এগুলো মাথায় রাখতে হবে। তারপর আসো এর পরে, দেখো এর পরে বোর পরমাণু মডেল কোনটির জন্য প্রযোজ্য? সেম একই কোশ্চেন বারবার আসছে, এটা ময়মনসিং বোর্ডে এসেছে, এটা 2022 সালে এসেছে। সো হুইচ ওয়ান আমাদের আনসার? সো এখানে হাইড্রোজেনই হবে আমাদের আনসার, বি নাম্বার হবে। এরপর দেখো যে এখানে যে বোর তত্ত্ব অনুসারে হাইড্রোজেনের দ্বিতীয় শক্তির ব্যাসার্ধ ও শক্তি যথাক্রমে হলো এই সূত্রটা আমরা যখন হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ নির্ণয়, ব্যাগ নির্ণয় সবগুলো পড়বো তখন আমরা জানবো। সো আমরা যখন যেই টপিকটা পড়বো সেই টপিক রিলেটেড সমস্ত প্রশ্ন সলভ করব। আমরা অ্যাডভান্স কোনো কিছু করতে যাবো না, কারণ এই মুহূর্তে তোমার জরুরি বিষয় হচ্ছে যেটার সাথে যেটা রিলেটেড টাইপসের প্রশ্ন বের করা, ওইটা আমরা করবো। সো এটা আমরা নেক্সট ক্লাসে সলভ করবো, মাথায় রাখিও। আচ্ছা, সেম কোশ্চেন, বোর্ডের পরমাণু মডেল কোনটির জন্য প্রযোজ্য হবে? এটা রাজশাহী ইউনিভার্সিটিতে এসেছে। তাহলে দেখো সেম কাহিনী, আনসার হবে এখানে হিলিয়াম প্লাস হবে। একই কোশ্চেন বারবার। পরমাণুস্থ ইলেকট্রন নিম্ন শক্তি থেকে যখন উচ্চ শক্তি স্তরে যায়, নিম্ন থেকে যখন উচ্চ শক্তি স্তরে, তাহলে শক্তি শোষণ করে। স্যার দিস ইজ কারেক্ট আনসার। পরমাণু স্থিতিশক্তি বৃদ্ধি পায় না, যখন নিচ থেকে উপরে যায় তখন সে অস্থিতিশীল হয়ে পড়ে। মানে আমাদের যখন ঘর ভালো লাগে না তখন অস্থিতিশীল হয়ে বাইরে চলে যায়, বাইরে শক্তি স্তরে যায়, তাহলে অস্থিতিশীল হয়, স্ত্রীশক্তি বাড়ে না, স্ত্রীশক্তি কমে। সো দিস ইজ নট ইউর আনসার। সো শোষিত শক্তির পরিমাণ, ডেফিনেটলি দিস ইজ দ্য রাইট আনসার। সো 1 and 3 is the right answer. Which one will be right answer? This one will be the right answer, right? Have you got the point? I think you will get the point. Okay, fine. এবার আসো আমরা এরপরে কোশ্চেনে যাব। দেখো তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দিও, কারণ এখানে অনেকেই হয়তো জানে না যারা এসএসসি স্টুডেন্ট আছে। দেখো পড়াশোনা করার যে একটা স্টাইল আছে, যে সবসময় আমরা যেটাকে ব্লুমস ট্যাক্সোনমি নামে একটা বিষয় আছে, সেই ট্যাক্সোনমির একদম সর্বোচ্চ স্তরটা হচ্ছে ক্রিয়েটিভিটি, আর একদম প্রথম যে স্তরটা সেটা হচ্ছে মেমোরাইজ। মেমোরাইজের পরে তুমি অ্যানালাইজ করবা, এরপর হচ্ছে তুমি আন্ডারস্ট্যান্ড, তারপর হচ্ছে অ্যানালাইজ। এই বিষয়গুলো ব্লুমস ট্যাক্সোনমির 6টা ধাপ আছে। তো আমরা যদি পড়াশোনার যে স্তরগুলো আছে সেই স্তরগুলোকে যদি আমরা সফিস্টিকেটেডলি সাজাই, তাহলে আমার যে পড়ার উদ্দেশ্যটা, সেই উদ্দেশ্যটা কিন্তু রাইট জায়গায় যায়। কিন্তু আমি যদি এনবিটিএম পদ্ধতি মনে রাখি, এনবিটিএম বুঝো তো, না বুঝে ঠাড়া মুখস্থ, না বুঝে ঠাড়া মুখস্থ, এনবিটিএম, এই যে এনবিটিএম পদ্ধতিতে মনে রাখি, তাহলে আমাদের এই পড়াটার কোনো উদ্দেশ্য থাকে না এবং আমরা ফিউচারে গেলে ঝামেলায় পড়বো। আর ইন্টারের পড়া আমি আবারও বলছি অনেক কঠিন, মানে কঠিন বলতে কি, মানে বিশাল সিলেবাস, অগুছালো, এটাকে গুছাইতে হবে। গুছাই তোমার মাথার ভিতরে সফিস্টিকেটেডলি সাজাইতে হবে, দেন তুমি প্র্যাকটিস করতে হবে ওই নিয়ম অনুসারে, দেন তুমি পারবা, আদারওয়াইজ টাফ হয়ে যায়। এগুলো একটু মাথায় রাখো, ঠিক আছে? ওকে, তারপর দেখো এরপরে আমরা এখানে দেখবো যে এই যে কে আসছে, দেখো এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসছে, কয় ইউনিটে আসছে, দেখো কোনটি প্লাঙ্কের সমীকরণ, একদম স্পষ্ট করে আসছে। তাহলে প্লাঙ্কের সমীকরণ ডেফিনেটলি এটা হবে। এটাকে অনেকে বোরের সমীকরণ মনে করে, সো ডোন্ট ডু ইট। এটা বোরের সমীকরণ না, এটা হচ্ছে, এটা কি ডি ব্রগলি সমীকরণ। এটা ডি ব্রগলি সমীকরণ, মনে রাখবা, ডি ব্রগলি সমীকরণ, ব্রগলি সমীকরণ, এই যে সমীকরণ, একটু মনে রাখবা, ডি ব্রগলি সমীকরণ এটা। আর এটা হচ্ছে আমাদের কার সমীকরণ? এটা হচ্ছে আমাদের প্লাঙ্কের সমীকরণ। নিচের শূন্যতে পরিবহন করে কণিক এমবিআর সমান NH/2 পাই। আচ্ছা, এখানে 2 পাই হলো, এটা 2 পাই হবে, এখানে বলে দেওয়া হয়নি 2 পাই। তো তাহলে এটা কার সমীকরণ? এটা বোরের মডেলের স্বীকার্য, একই স্বীকার্য। রাদারফোর্ডের মডেলে তো হবে না, সামারফিল্ডের মডেল হবে না, সো বোরের মডেলটা স্বীকার্য হবে। এটা আসছে চিটাগং ইউনিভার্সিটিতে 2 এবং 3 সালে আসছে, 14 নম্বর। এবার দেখো হাইড্রোজেন পরমাণুর একটি শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে যদি যায়, তাহলে নিচ থেকে যদি উপরে যায় শক্তি শোষণ করে। সো শোষণ হবে আমাদের আনসার, শোষণ। এই একই কোশ্চেন ডাবল কেন? শক্তি শোষণ 2বার কেন? এই একটা হবে না, দেখছো, একটা বিকিরণ, শক্তির বিকিরণ, দেখছো একই কোশ্চেন, এটাও শোষণ, এটাও শোষণ। সো দুইটাই কারেক্ট। তোমার খেয়াল করবা শক্তি শোষণ করে, সো আনসার শোষণটাই আনসার হবে। অপশনের মধ্যে শোষণটা থাকবে, এটা মনে রাখবে, এখানে দুইটাই আনসার হবে। তুমি যখন কোনো কিছু আনসার করতে যাবা, দেখবা দেখার পর যে একাধিক অপশন থাকে, তখন তো তোমাকে একাধিক অপশন থাকলে যেটা প্রথমে থাকবে সেটা দাগানো উচিত।
কারণ ওইটাই তোমার অধিকতর গ্রহণযোগ্য একাধিক অপশন যদি থাকে। যেহেতু তুমি যখন বোর্ড পরীক্ষায় মানে আনসার দিবা তখন কিন্তু একাধিক অপশন দাগানোর সুযোগ নেই। সো প্রথম যেটা রাইট আনসার সেটাই দাগানোটা উচিত, এটা হচ্ছে ব্যাপার আর কি। এটা এখান থেকে একটা সাইকোলজি শিখে গেলাম, এখান থেকে একটা সাইকোলজি শিখলাম। তারপরে রুয়েটে আসছে, বলছে যে কোনো ইলেকট্রন হাইড্রোজেন পরমাণুকে ফোটন কণা শোষণ করায় কিন্তু শক্তি বর্জন করায় না। আচ্ছা, তাহলে এখানে বলছে যে এটা খুবই ইম্পর্টেন্ট একটা মানে কোশ্চেন। এটা আসছে কত সালে? রুয়েট 2011-12 সালে আসে। শক্তি শোষণ করাবে অর্থাৎ বিকিরণ করা সম্ভব না। এখন আমারে বলো যে কোন স্তর থেকে শুরুটা হয়? যে স্তর থেকে শুরু হয় সেখান থেকে তো আর নিচের স্তরে নামতে পারবে না। উপরের স্তরে গেলে শক্তি শোষণ হয়, বাট মাঝখানে কোন স্তরে যদি থাকে তাহলে শক্তি নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে যেতে পারে, আবার উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসতে পারে। তো তাহলে সবচেয়ে কাছে কোনটা বলো? সবচেয়ে কাছে হচ্ছে 1s, এই যে 1s, একদম প্রথম 1s। তাহলে 1s মানে প্রথম শক্তি স্তর। এখান থেকে ইলেকট্রন বাইরে উপরের দিকে যেতে পারে, বাট এখান থেকে তো নিচে নামার কোনো সুযোগ নেই, নিচে নামার তো কোনো সুযোগ নেই। তাহলে শক্তি শোষণ করাবে, তাহলে দিস ইজ কারেক্ট আনসার। কিন্তু বর্জন করাবে না, তার মানে কি বাইর থেকে ভিতরে ঢুকবে না। সো দিস ইজ ইউর আনসার। প্রথম এস একটু মাথায় রাখবা, সবসময় যে সিল্লা কলা আসবে তা না, তোমাকে ক্রিটিক্যালি তোমাকে অ্যানালাইজ করতে হবে। কারণ সিল্লা কলা কখনোই আসবে না, এটা মনে রাখবা। সিল্লা কলা মানে মানে বুঝতেই পারছো আমি কি বলছি। তারপর দেখো এটা এটা খুব মজার একটা প্রশ্ন, ব্রুয়েট পিলিতে আসছে 2000 কত সালে? 21-22 সালে আসছে। এটা যদিও বা টপিকের সাথে রিলেটেড না, তারপরও আমরা একটু করে দিতে পারি, চাইলে আমরা করে দিতে পারি। এটা একটু মানে আইকিউ টাইপসের প্রশ্ন, একদম সহজভাবে তোমাকে মাথায় রাখতে হবে। হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধের মানটা কিন্তু এখানে দিয়ে দিছে, সো তোমাকে এটা মুখস্থ করতে হচ্ছে না, ও রিড হইতে হচ্ছে না। 0.53 অ্যাংস্ট্রমটা দেওয়া আছে, নট আর্মস্ট্রং, দিস অ্যাংস্ট্রম মনে রাখবে। আর্মস্ট্রং না, আর্মস্ট্রং বলে অনেক, আর্মস্ট্রং না। ইউ ডোন্ট ডু ইট। আমাদের এখানে প্রোনাউন্সিয়েশনটা আমরাও যদি, যেহেতু মানুষ, আমাদেরও কিছু ভুল আছে, অবশ্যই ভুল থাকবে, বাট প্রোনাউন্সিয়েশনের যে ব্যাপারগুলো আছে সেগুলো মাঝে মাঝে ফলো করতে হয় আর কি, ঠিক আছে? সো এটা আর্মস্ট্রং না অ্যাংস্ট্রম। তো তাহলে এটা 1 অ্যাংস্ট্রম ইজ ইকুয়াল টু কত বলো তো? 1 অ্যাংস্ট্রম যে 10, এখানে বলা হচ্ছে আমরা মিটার যেহেতু দেওয়া আছে, তাহলে 10⁻8 সেন্টিমিটার। তো এটাকে আমরা 10⁻10 মিটারও বলতে পারি। তো এখন আমাকে বলো আর এর মান দেওয়া আছে, আরটা হচ্ছে ব্যাস, আরটা হচ্ছে ব্যাসার্ধ, আরটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে টোয়াইস আর হচ্ছে ব্যাস, এটা মনে রাখবে। তাহলে পরমাণুটা যখন একটার সাথে একটা, এই যে একটার সাথে একটা, এই যে একটার সাথে একটা লাগাবে, একটার সাথে একটা লাগাবে, তো তাহলে আমাকে বলো পুরো ব্যাসটা, এই যে পুরো ব্যাসটা, এই যে পুরো ব্যাস একটার সাথে একটা দিয়ে থাকবে। তো এরকম করে পরমাণু যদি রাখি আমরা, অনেকগুলো পরমাণু যদি পাশাপাশি রাখি, তো পুরো দৈর্ঘ্যটা সমান আমার এখানে 1 মিটার বলছে, যে পুরো দৈর্ঘ্যটা 1 মিটার। তো তাহলে একদম খুবই সোজা, একটার যদি আমি জানি মানে একটার দৈর্ঘ্য মানে একটার ব্যাস কত জানি, তো এই 1 কে যদি একটার ব্যাস দ্বারা ভাগ দিয়ে দিই, কতটি অটোমেটিক বের হয়ে যাচ্ছে না? যে এই 1 মিটার আমরা জানতেছি, তাহলে দেখো এটা 1 মিটার, উপরে 1 মিটার আমি লিখলাম, আর নিচে আমার ব্যাসটা কত? এই যে ব্যাসটা হচ্ছে টোয়াইস এর মানে কত? যে 0.53 ইন্টু 10⁻10 মিটার। তো তাহলে হচ্ছে 2 দিয়ে গুণ করবো, তো 2 দিয়ে গুণ করলে তাহলে এখানে হচ্ছে 100, যদি আমরা গুণ করবো 1.06, তাহলে এখানে 1.06 কত হবে? 1.06 ইন্টু 10⁻10 মিটার আমরা লিখবো। লিখার পরে আমরা একটু ভালো করে খেয়াল করো, মমিত আমি ক্লাস নিচ্ছি, ক্লাস শেষ করে হ্যাঁ ভাই তোমাকে। তাহলে এখানে একটু দেখো, সবাই একটু খেয়াল করো যে এই জায়গাতে আমাদের কি ঘটনাটা ঘটবে। তো তাহলে আমরা এটার মানটা কত? 1.06, যে 1.06 ইন্টু 10⁻, এটা অঙ্কটা মানে একটু আইকিউ খাটালে এটা তুমিও পারবা। এটার মান জন্য অন্য কিছু মুখস্থ করতে হচ্ছে না, বাট গিলু লাগবে, আমি আবার বলছি গিলু লাগবে। তাহলে আনসার কত হবে? জাস্ট 1 কে এটা দ্বারা ভাগ করে দিবা, তাহলে 1 ভাগ, আমি মিটার এককে নিয়ে গেছি, নাহলে কিন্তু মিলবে না, কিন্তু মিটার এককে নিয়ে যেতে হবে। তো তাহলে এই 1 ভাগ এখানে হচ্ছে 1.06 এক্সপোনেনশিয়াল ইনভার্স 10 আমি দিলাম, দেওয়ার পর আমার যে মানটা আসবে সেই মানটা হচ্ছে যে 9.46। সো আমাদের কি কোথাও ভুল হয়েছে? ব্যাসটা হচ্ছে 2 আর আমরা দেখি 1.53, তো 0.53 আমি একটু দেখি, 0.53 ইন্টু 2, তাহলে আমাদের 1.06 ইন্টু 10⁻10, ইটস ওকে। তাহলে 1 ভাগ, যে 1 ভাগ 1.06 এক্সপোনেনশিয়াল ইনভার্স 10 কালাকারি করলে আমাদের 9 পয়েন্ট সামথিং আসে। এখানে কি 9 পয়েন্ট সামথিং দেওয়া হয়নি? তাহলে এটা যদি আমরা মুডকে নিয়ে যাই, আমরা সাইন্টিফিক মানে নিয়ে যাই 2, তাহলে 9.43 ইন্টু 10 টু দি পাওয়ার, যে আনসার বের হচ্ছে
9.43 ইন্টু 10⁻৯ এরকম একটা মান আসে। তাহলে এখানে আনসার কি আসছে? আচ্ছা আমি আবার করে দেখি আমার কি ক্যালকুলেশনে ভুল হচ্ছে কিনা, আমি চেক করতেছি। রাইট, ভাগ 1.1.06 এক্সপোনেনশিয়াল, পাশাপাশি সাজালে, হ্যাঁ পাশাপাশি তো সাজাবো, ইনভার্স 10। হ্যাঁ এটাই তো আমাদের আনসার। সো এই মানটাই আমার এখানে আনসার হবে। সো আনসার যেহেতু না, এখানে নান অফ দিস হবে। সো তাহলে এটা নান অফ দিস দেওয়াটাই বেটার। দেখি আমাদের ঠিক আছে কিনা। হ্যাঁ এখানে তাহলে নান অফ দিস হবে। সো আনসার হচ্ছে এখানে নান অফ দিস হবে, যেহেতু আমাদের অন্য কিছু আর দেওয়া নাই, তাহলে নান অফ দিস হবে। সো নান অফ দিস, এখানে আনসার নান অফ দিস হবে। সো যখন কোনো কিছু করবা তখন এইভাবে তুমি প্ল্যানিং করে করে করবা, তখন তোমার কাছে সহজ মনে হবে ইনশাল্লাহ। সো আনসার এটা, বাট এটা যেহেতু এখানে অপশনে নাই, তাহলে আমার এখানে নান অফ দিস হবে। ডান। এবার আসো আমরা এর পরেরটাতে যাব, যে হাইড্রোজেন পরমাণুতে তৃতীয় বোর কক্ষের ব্যাসার্ধ কত। এটাও জানা উচিত, এটা শর্টকাট সূত্র আছে। আমার মনে হয় আমরা নেক্সট ক্লাসে আলোচনা করা উচিত, কারণ যে টপিকটা পড়াবো ওই টপিকটার দিয়েই পড়ানো উচিত, তাহলে সহজ হবে। সো আমি এটা আনসার না করে আমরা নেক্সট ক্লাস আনসার করবো। প্রথম বোর কক্ষের এটাও আমি আমাদের নেক্সট ক্লাসে করাবো। তারপর চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া হলে ইলেকট্রনের গতিবেগ কত, এটাই আমরা করতে পারি। ব্যাসার্ধ দেওয়া আছে, ইলেকট্রনের কক্ষপথের গতিবেগ কত, MB এর সমান NH/2π। তাহলে M এর মান জানো। তারপর হচ্ছে আমাদের খুব সোজাভাবে আনসার আমরা বের করে ফেলতে পারবো, যে চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া আছে। তো তাহলে আমাদের সূত্র হচ্ছে MVR = NH/2π। তো এখানে কার কার মান দেওয়া আছে, এখানে আমাদের মান দেওয়া আছে, ব্যাসার্ধের মান দেওয়া আছে। তাহলে আমাকে চাইছে হচ্ছে গতিবেগ কত, তাহলে B = তাহলে এখানে NH/2π mr। তো তাহলে মানটা বসাও। চতুর্থ n এর মান কত বলছে, চতুর্থ হাইড্রোজেন পরমাণু বলেছে, চতুর্থ 4 দিবা, আর h এর মান 6.626 দিবা, ইন্টু 10 ইনভার্স, যেহেতু এখানে কোন একক, মিটার একক, তাহলে 34 দিবা, আর এখানে 2 দিবা, ইন্টু 3.1416 দিবা, ইন্টু m এর মান 9.11, ইন্টু 10 ইনভার্স 31 দিবা, কেজি এককে দিবা। আর r এর মানটা যেটা দেওয়া আছে, এই মানটা কত দেওয়া আছে, যে 8.5, যে 8.5 ইন্টু 10 ইনভার্স 10 দেওয়া আছে। সো আমরা খুব সহজে আনসারটা বের করতে পারবো। দেখি কি অবস্থা। ক্যালকুলেটর কই, ক্যালকুলেটর, এই ক্যালকুলেটর আমরা দিচ্ছি। ফাইন, আমরা ক্যালকুলেশন করে বের করে ফেলি। তাহলে এখানে প্রতিটা মানই দেওয়া আছে। সো আমরা এককগুলো ঠিক রাখবো। এটা কেজি একক হবে, এটা মিটার একক, মিটার পার সেকেন্ড এককে যেহেতু বের করতে বলছে, তাহলে সবগুলো CGS MKS একক হবে, যে MKS একক হবে, একটু মাথায় রাখবা। তাহলে ক্যালকুলেটর অঙ্ক করো, 4 ইন্টু 6.626 এক্সপোনেনশিয়াল ইনভার্স 34। তাহলে মান বের করা, ভাগ, এই যে ব্র্যাকেট 2 ইন্টু 3.1416 ইন্টু 9.11 এক্সপোনেনশিয়াল ইনভার্স 31 গুণ 8.5 এক্সপোনেনশিয়াল ইনভার্স 10 আমরা করব, করার পর আমরা মানটা বসাবো। সো 5.44 আমার মান আসে, যে 5.44 ইন্টু 10 ইনভার্স 10 টু দি পাওয়ার 5। তো তাহলে এখানে আমার আনসার হবে 10 টু দি পাওয়ার 5 কত আছে, 5.44 ইন্টু 10 টু দি পাওয়ার 5। সো দিস ইজ ইউর আনসার। আই থিঙ্ক ইউ উইল গেট ইট। মাথায় ঢুকছে কিনা একটু জানাইও, কনসেপ্টটা মাথায় ঢুকছে কিনা একটু জানাইও। আজকে এতটুকুই, তোমাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।